দিয়েছিলাম সমাজ ভাষা বিজ্ঞান, মনোভাষা বিজ্ঞান আর স্নায়ু ভাষা বিজ্ঞান, এর একটা জেরক্স আমি দিয়েছি। সমাজ ভাষা বিজ্ঞানে কি কি রয়েছে, সমাজে কিভাবে ভাষা ব্যবহৃত হচ্ছে, আবার বিষয় পাল্টালে ভাষা পাল্টে যায় সেই কথা রয়েছে। আর মিউট করে দাও, পাশে দিয়ে দিয়েছো ওদের? আমার হেডফোনটা নিয়ে এসেছিস তুই? ইয়েস করো তুমি আমাকে দাও। আরে নো করছো, ইয়েস করো। আমি আগে মিউট করে দিই। চেঁচামেচি করছে। হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে সমাজ ভাষা বিজ্ঞান কাকে বলে, সমাজ ভাষা বিজ্ঞান কয় প্রকার, 3 প্রকার, এবং সেই 3 প্রকার সমাজ বিজ্ঞানে ভাষা বিজ্ঞানের আলোচ্য বিষয় কি। একটা হচ্ছে কোন সমাজ থেকে তুমি আসছো, সেটা হলো সমাজ ভাষা বিজ্ঞানের বিষয়, সেই রকম তোমার কথাবার্তার ধরন হবে। তুমি কোন বিষয়ের ওপর তুমি কথা বলছো, সেই ধরনের তোমার ভাষা হবে। অর্থাৎ তুমি সভা সমিতিতে এক ধরনের কথা বলবে, আবার তুমি নিশ্চয়ই তোমার বন্ধুদের সঙ্গে যখন কথা বলবে তখন একরকম ভাবে কথা বলবে। আর হচ্ছে তুমি সমাজ ভাষা বিজ্ঞান 3 প্রকার, বর্ণনাত্মক সমাজ ভাষা বিজ্ঞান। হাত তুলেছো কেন? হাত তুলেছো কেন? এমনি এমনি হাত তুলেছে, জানেই না। আরেকজন হাত তুলেছে। সৌম্যদীপ, হাত তুলেছিস কেন? আন্টি ভুল করে উঠে গেছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, সমাজ ভাষা বিজ্ঞান এর আগে এই ব্যাচে, একটু জলটা দেন, এই ব্যাচে আমি একটা জিনিস বলিনি আগের দিন, যেটা হচ্ছে তোমার বর্ণনামূলক ভাষা বিজ্ঞান, ঐতিহাসিক ভাষা বিজ্ঞান আর তুলনামূলক ভাষা বিজ্ঞানের কি রয়েছে। বর্ণনামূলক ভাষা বিজ্ঞানে রয়েছে হচ্ছে তোমার কিভাবে ভাষার বিবর্তন হয়, সেটা হলো বর্ণনামূলক ভাষা। ভাষার মধ্যে কি কি রয়েছে আমি বলি। ভাষার মধ্যে ধরো ধ্বনি রয়েছে, বাক্য রয়েছে, শব্দ রয়েছে, সেগুলো হলো বর্ণনামূলক ভাষা বিজ্ঞান। আর তোমার বর্ণনামূলক ভাষা বিজ্ঞান আর ঐতিহাসিক ভাষা বিজ্ঞান হচ্ছে ভাষাটা কিভাবে পরিবর্তিত হচ্ছে, সেটা হলো ঐতিহাসিক ভাষা বিজ্ঞান। মানে হচ্ছে, বারবার হাত তুলিস না, যদি জিজ্ঞেস কর কোয়েশ্চেন থাকলে তোল, কিন্তু এমনিতে তুলিস না। বর্ণনামূলক ঐতিহাসিক ভাষা বিজ্ঞান হচ্ছে আর্য ভাষা, আদি ভারতীয় আর্য ভাষা কিভাবে পরিবর্তিত হয়ে গেল, এটা হলো ঐতিহাসিক ভাষা বিজ্ঞান। আর তুলনামূলক ভাষা বিজ্ঞান হচ্ছে যে ধর জার্মান ভাষা, সংস্কৃত ভাষা, হিন্দি ভাষা, বাংলা ভাষা, ওড়িয়া ভাষা, অসমীয়া ভাষা, ইংরাজি ভাষা, এগুলো একই টাইপের, তাই এই ভাষাগুলোর একটা আদি উৎস ভাষা আছে।
এই ভাষাগুলোর তুলনা করতে করতে একটা কল্পিত ভাষা বংশকে অনুমান করা হয়, একটা কল্পিত ভাষা বংশকে অনুমান করা হয়, তাকে বলা হয় তুলনামূলক ভাষাবিজ্ঞান। একবার রিপিট করছি, ভাষাবিজ্ঞান কাকে বলে আগের দিন আলোচনা করেছি। ভাষাবিজ্ঞান মূলত দুই প্রকার, প্রধান ভাষাবিজ্ঞান আর ফলিত ভাষাবিজ্ঞান আলোচনা করেছি। প্রধান ভাষাবিজ্ঞানের মধ্যে রয়েছে বর্ণনামূলক ভাষাবিজ্ঞান, তারপর তুলনামূলক ভাষাবিজ্ঞান, আর হচ্ছে ঐতিহাসিক ভাষাবিজ্ঞান। আর ফলিত ভাষাবিজ্ঞানের মধ্যে রয়েছে সমাজ ভাষাবিজ্ঞান, মনোভাষাবিজ্ঞান, স্নায়ু ভাষাবিজ্ঞান, নৃভাষাবিজ্ঞান, অভিধান বিজ্ঞান, শৈলী বিজ্ঞান, এগুলো আগের দিন আলোচনা এগুলো করেছিলাম। এবার ঐতিহাসিক, বর্ণনামূলক আর তুলনামূলকের মধ্যে কি আছে বললাম। তুলনামূলক ভাষাবিজ্ঞান উইলিয়াম জোন্স আবিষ্কার করেন, অর্থাৎ যেসব ভাষাগুলো এক টাইপের মনে হয়, যেমন আমি বলছি বাংলায় ফল, সংস্কৃতে বলছি ফল, ইংরাজিতে বলছি ফ্রুট। এই যে মিল আছে এই মিলটাকে ধরে ধরে যখন ভাষাতাত্ত্বিকরা একটা কল্পিত ভাষা বংশে যায়, কল্পনা করে যে এই উৎস থেকে এই সদৃশ্য ভাষাগুলো, একই সাদৃশ্যযুক্ত ভাষাগুলো উৎপন্ন হয়েছে, এই কল্পিত ভাষা বংশকে যখন ভাষাতাত্ত্বিকরা যখন কল্পনা করেন, তখন তাকে তুলনামূলক ভাষাবিজ্ঞান বলে। তুলনামূলক ভাষাবিজ্ঞানের মধ্যে রয়েছে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ, এরম ভাবেই তৈরি। ইন্দো ইউরোপীয় ভাষা বংশ এরম ভাবেই তৈরি। এবার বর্ণনামূলক ভাষাবিজ্ঞান আর ঐতিহাসিক ভাষাবিজ্ঞান আছে। ঐতিহাসিক ভাষাবিজ্ঞানে বলা হয়েছে যে ভাষার কিভাবে বিবর্তন হয়, পরিবর্তন হয়। আদি ভারতীয় আর্য ভাষা কিভাবে বাংলা ভাষা বা আধুনিক ভাষায় রূপান্তরিত হলো, সেটা হলো তোমার ঐতিহাসিক ভাষাবিজ্ঞান। আর বর্ণনামূলক ভাষাবিজ্ঞানে রয়েছে ধ্বনি তত্ত্ব, ধ্বনি বিজ্ঞান, বাক্য তত্ত্ব, রূপতত্ত্ব, শব্দার্থ তত্ত্ব। রূপতত্ত্ব মানে শব্দ কিভাবে গঠিত হয়, রূপতত্ত্ব মানে শব্দ কিভাবে গঠিত হয়। এই হলো। এবার আমি একটা কথা বলি, এবার আমরা আসব ফলিত ভাষাবিজ্ঞান। ফলিত ভাষাবিজ্ঞানের মধ্যে প্রথম কে রয়েছে? সমাজ ভাষাবিজ্ঞান। প্রথমেই রয়েছে সমাজ ভাষাবিজ্ঞান। সমাজ ভাষাবিজ্ঞান তিন প্রকার: বর্ণনামূলক সমাজ ভাষাবিজ্ঞান, পরিবর্তনমান সমাজ ভাষাবিজ্ঞান আর প্রয়োগমূলক সমাজ ভাষাবিজ্ঞান। বর্ণনামূলক সমাজ ভাষাবিজ্ঞান হচ্ছে তোমার শ্রোতাকে সেই অনুযায়ী তুমি ভাষা ব্যবহার করবে। যদি আমার সাথে কথা বলো, একটু সমীহ করে বললে, আর যদি বন্ধুর সাথে কথা বললে তো সে আর বলার দরকার নেই, যা তা গল্প করছো, এইটা। আবার পরিবর্তমান সমাজ ভাষা বিজ্ঞান কোনটা? অর্থাৎ তোমার বিষয় যেরকম হবে ভাষা সেরকম হবে। মনে আছে নব নব সৃষ্টিতে পড়েছিলে, বিষয় আলাদা হলে ভাষা আলাদা হয়। বসুমতীর ভাষায় গাম্ভীর্য আছে, বাঁকাচোখ নামক এক পত্রিকা, তার ভাষায় চটুলতা রয়েছে। নব নব সৃষ্টিতে পড়েছিলে। ঠিক সেরকম সভা প্রতিষ্ঠান বা কোনো একটা কিছু প্রতিষ্ঠানে বক্তৃতা দিচ্ছ, তার ভাষা আলাদা। আবার তোমার বন্ধুদের সাথে কথা বলছো, তার ভাষা আলাদা। এবার আবার আরেকটা কথা বলবো যে পরিবর্তমান ভাষার পরে রয়েছে প্রয়োগ তত্ত্বমূলক ভাষা, প্রয়োগমূলক সমাজ ভাষা বিজ্ঞান। প্রয়োগমূলক কি? হচ্ছে ভাষা শেখানোর পদ্ধতি, কিভাবে ভাষা শেখাতে হবে, অনুবাদ রীতি, বানান সংস্কার ইত্যাদি আলোচনা করা হয়। প্রয়োগমূলক সমাজ ভাষা বিজ্ঞান। প্রয়োগমূলক সমাজ ভাষা বিজ্ঞানে ভাষা কিভাবে শিখতে হবে, ভাষার বানান কিভাবে সংস্কার করতে হবে,
ভাষা শেখার পদ্ধতি কি, এগুলো যেখানে আলোচনা করা হয় সেটা বলা হয় প্রয়োগমূলক সমাজ ভাষা বিজ্ঞান। তাহলে ফলিত ভাষা বিজ্ঞানের তিনটি প্রধান ভাগ হলো সমাজ ভাষা বিজ্ঞান। সমাজ ভাষা বিজ্ঞান তিন প্রকার: বর্ণনাত্মক সমাজ ভাষা বিজ্ঞান। একটা সমাজ ভাষা বিজ্ঞানের কিছু একটা লেখা মিস আছে, আমি লিখতে লিখতে বলেছি তো, মানে নিজেও লিখেছি, অন্যদের নোটসও দিয়েছি, সেই জন্য হয়তো লেখার সময় কিছু মিস গেছে, আমি দেখে কারেকশন করে বলে দেবো। বর্ণনাত্মক সমাজ ভাষা বিজ্ঞান মানে হচ্ছে তুমি কার সঙ্গে কথা বলছো, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তুমি হেড টিচারের সঙ্গে কথা বলছো, তাহলে তোমাকে যথেষ্ট গম্ভীরভাবে কথা বলতে হবে। আর তুমি বন্ধুদের সাথে কথা বললে কি আর কি ফাজলামি করবে, একে বলা হয় বর্ণনাত্মক সমাজ ভাষা বিজ্ঞান। এবার রয়েছে পরিবর্তমান সমাজ ভাষা বিজ্ঞান। তোমার বিষয় যেরকম হবে সেরকম ভাষা লিখবে, বিষয় যেরকম হবে সেরকম তুমি ভাষার ব্যবহার করবে। সবাই বক্তৃতা দিচ্ছ, এই যে শোন, এরম ভাবে তো আর বলবে না, বলবে শোনো, শুনুন। আশা করি শ্রদ্ধেয় এবং ভাই সকল যারা আছো সবাইকে আমার সম্মান ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। এরকম একটা আনুষ্ঠানিক পোশাক থাকবে ভাষার। আবার বন্ধুর সাথে কথা বললে বলবে, এই কিরে কেমন আছিস, হ্যাঁ আরে জানিস তো কি হয়েছে, এরকম ভাবে কথা বলবে। তাহলে এটাকে বলা হয় পরিবর্তমান সমাজ ভাষা বিজ্ঞান। এবার প্রয়োগমূলক সমাজ ভাষা বিজ্ঞানে কি রয়েছে? ভাষা কোথায় কিভাবে শিখতে হবে, ভাষা শেখার পদ্ধতি, ভাষা কিভাবে মনে রাখতে হবে, ভাষা শিখতে গেলে কি কি পদ্ধতি অবলম্বন করতে হবে, বানান কিভাবে সংস্কার করতে হবে ইত্যাদি রয়েছে প্রয়োগমূলক সমাজ ভাষা বিজ্ঞান। এবার হচ্ছে মনোভাষা বিজ্ঞান। মানুষের মন যদি ঠিক না থাকে ভাষা শিখতে পারবে না। একটা বাচ্চা খুব দুঃখের সঙ্গে বলতে হয় যদি নর্মাল না হয় তাহলে সে ভাষা শিখতে দেরি হবে, তার ভাষা শিখতে একদমই মানে ভীষণই অসুবিধা হবে। যদি নর্মাল না হয় তাহলে সে ভাষা শিখতে পারবে না। ভাষা শেখার জন্য তার সুস্থ মস্তিষ্ক দরকার। এই মস্তিষ্ককে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম বলা হতো না, প্রথমে ডিভাইস বলা হতো, তারপরে বলা হতো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম বলা হয় মস্তিষ্ক। অর্থাৎ মস্তিষ্ক মানুষকে ভাষা শিখবার জন্য সাহায্য করে এবং মস্তিষ্ককে সুস্থ থাকতে হয়। মস্তিষ্ককে বলা হয় ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, আগে বলা হতো, এখন সিস্টেম বলা হয়। ল্যাড আর ল্যাস, ল্যাড এবং ল্যাস কি, এটা কোয়েশ্চেন আসে, তখন বলতে হবে আগে মস্তিষ্ককে বলা হয়েছিল ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, আর পরবর্তীকালে মস্তিষ্ককে বলা হয় ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম। আর বলছে ভাষা নির্ভর করে একটা বাচ্চার মানসিক স্থিরতার ওপর, একটা বাচ্চার স্মৃতিশক্তির ওপর, একটা বাচ্চার একাগ্রতার ওপর, বুদ্ধির ওপর, এগুলোর ওপর ভাষা নির্ভর করে। যে বাচ্চা আগে দৌড়বে, এটা খেয়াল রাখবি, যে বাচ্চা আগে হাঁটবে, আগে দৌড়বে, সেই বাচ্চা পরে শিখবে ভাষা। আর যে বাচ্চা আগে দৌড়বে না, চুপ করে বসে থাকবে, সেই বাচ্চা আগে ভাষা শিখবে, পরে দৌড়বে, পরে হাঁটবে। কারণ যেই মাত্র সে হাঁটতে শিখে গেল সে হয়ে গেল চঞ্চল, সে হয়ে গেল দুরন্ত, ফলে তার ভাষা শেখার ধৈর্যটা একটু কমে গেল। আর যে চুপ করে বসে থাকছে সে তো পর্যবেক্ষণ করছে তার মা কি বলছে, তাই সে ভাষাটা তাড়াতাড়ি শিখবে। এই হচ্ছে ব্যাপার এগুলো। এবার হচ্ছে স্নায়ু ভাষা বিজ্ঞান। আমি স্নায়ু ভাষা বিজ্ঞান অব্দি তো নোট ইয়েতে পাঠিয়েছি হোয়াটসঅ্যাপে, আমাকে কে বলতে পারবে? অহনাকে আমি জিজ্ঞেস করি। অহনা একটু আনমিউট কর।
হ্যাঁ আন্টি। স্নায়ু ভাষা বিজ্ঞান অব্দি পাঠিয়েছি না? হ্যাঁ যা দেখেছিস, মনে আছে? হ্যাঁ আন্টি। আচ্ছা আচ্ছা, দেখা হয়নি, ঠিক আছে, দাঁড়া। আচ্ছা, নোটস বাবাকে বলিস রবিবারের দিকে যদি পারেন আসতে। আন্টি আমাদের তো ট্রেন চলছে না, এখন যাওয়া যাবে না। ও বাবা আসেননি একদিনও? তাহলে অন্য না। না তো। ও ট্রেন চলছে না। হ্যাঁ আমরা তো পেরেছি, যেতেই পারবো না, ট্রেন তো পুরো বন্ধ। সমস্যা। আচ্ছা দেখা যাক, হ্যাঁ একটু দেখিস, ওগুলো একটু দেখিস অন্তত, ঠিক আছে? হ্যাঁ আন্টি, বইটা পেয়েছি, বইটাই পড়ছি। বইটা কিন্তু বইয়ের ভেতরে প্রচুর আছে, গুলিয়ে ফেলিস না। আমি তো হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি, তুই ওগুলো পাচ্ছিস না? হ্যাঁ পেয়েছি। হ্যাঁ, পিডিএফ করে বাবা যদি একটু প্রিন্ট আউট নিয়ে নেয়, দেখ, চেষ্টা কর। হ্যাঁ ট্রেন না চললে যেতেই পারবো না, খুব না না, ট্রেন মুশকিল। চলবে, ট্রেন চলবে। আর দাঁড়া, আমরাও ব্যবস্থা করতে পারি একদিন। এই যে মিস্টার শুভায়ন, দাঁড়া, তুই অত ঘাবড়াস না, আমি অহনা ব্যবস্থা করব, কিছু ব্যবস্থা করবো। আমার 5 তারিখটা চলে গেলে আমি একটু আবার এইদিকে মন দিতে পারবো। শুভায়ন, তুমি নোটস পেজ দেখেছো? না। বাহ, বাড়িতে বসে কি করছো? মোবাইল দেখছো? নির্মল হাসি, ছেড়ে দে। আচ্ছা, স্নায়ু ভাষা বিজ্ঞান অব্দি আমি যতদূর মনে হচ্ছে পাঠিয়েছি, দেখো না, দেখো তো তোমার একটু, তুমি আমাকে পাঠিয়েছো স্নায়ু ভাষা বিজ্ঞান পিডিএফ করে। হ্যাঁ, এবার অঙ্কুশ কি বলবে? হ্যাঁ, অঙ্কুশ এই ব্যাচে ঢুকেছে। অঙ্কুশ, ও তো রাত্রে ঢুকে। হ্যাঁ অঙ্কুশ বল। হ্যালো আন্টি। হ্যাঁ হ্যাঁ আন্টি, স্নায়ু ভাষা বিজ্ঞান অব্দি দিয়েছেন? দিয়েছি তো। এই শোন না, মা তো বলেছেন 2টোর মধ্যে আসবেন, এবার আমি না স্নান করতে ঢুকেছি, আঙ্কেল সেজন্য না দিয়েছেন। না, ঠিক আছে ঠিক আছে। সরি, ভেরি ভেরি না সরি। না, কিছু না, অসুবিধা নেই। ঠিক আছে। আচ্ছা, আন্টি। এবার স্নায়ু ভাষা বিজ্ঞান। স্নায়ু ভাষা বিজ্ঞান কি, অর্থাৎ মস্তিষ্ক কিভাবে শুনছি, কিছু বলবি অঙ্কুশ? না আন্টি, আর কিছু বলার নেই। আচ্ছা, স্নায়ু ভাষা বিজ্ঞান হচ্ছে কি, মস্তিষ্কর সঙ্গে স্নায়ুর যোগ আছে, অর্থাৎ তোর মন মন যদি ঠিক না থাকে, মন এবং মস্তিষ্ক এই দুটো যদি ঠিক না থাকে, তাহলে তুই ভাষা শিখতে পারবি না। শুভ কি বলছে দেখি। শুভ, আমি আনমিউট করেছি, তুমি হাত তুলেছো শুভ? তাহলে এমনি এমনি হাত তুলেছে। আচ্ছা, যাই হোক, স্নায়ু ভাষা মনোভাষা বিজ্ঞান হচ্ছে। হ্যাঁ শুভ বলো। শুভ, কে রে? অদ্ভুত তো, আর হাত তুললে আমি তোমার কাছে যাচ্ছি না বাবা। কি হাসি, ভয় লেগে যাচ্ছে রাত্রিবেলা। আবার সৌমদীপ হাত তুলেছিস। পরে সবাইকে আনমিউট করব, তখন এই যে শুভ বলে যে নাম আছে সে কথা বলো, আমি যাব না। একটা মজার ঘটনা ঘটেছে, পরে বলবো। এবার তোমার সেটা হচ্ছে যে মনোভাষা বিজ্ঞান হচ্ছে মনের গঠন, আর মস্তিষ্ক যদি ঠিক থাকে তাহলে ভাষা শিখতে পারবে। আবার স্নায়ু ভাষা বিজ্ঞান, স্নায়ু, মন যেটা শুনলো, কান যেটা শুনলো, স্নায়ুর মাধ্যমেই তো ব্রেনে যায়, নার্ভ। তাহলে স্নায়ু যদি ঠিক থাকে তাহলেই ভাষা শিখতে পারবেন। এবার স্নায়ুর কেন্দ্র কোনটা তোরা ভালো বলতে পারবি। মস্তিষ্ক তো স্নায়ুর কেন্দ্র। এবার মস্তিষ্কের একদিকে রয়েছে
বাম গোলার্ধ আর একদিকে রয়েছে ডান গোলার্ধ। বাম গোলার্ধে কিছু জিনিস আছে। বাম গোলার্ধে ধর রয়েছে ভাষা, পড়া, গণনা, বিশ্লেষণ, চিন্তা। আর ডান গোলার্ধে রয়েছে ভাষা শেখা, ভাষার সমস্যা, ভাষার সংস্কার করা, মানে ভাষাটাকে ঠিক করে বলা, এগুলো হচ্ছে ডান গোলার্ধর বিষয়। না বোধহয় 1 মিনিট, আমি একটু বলে দিই, যেটা আমি উল্টোটা বলেছি, আমি একটু বলি। সেটা হচ্ছে ডান গোলার্ধটাই হচ্ছে তোমার ভাষা কিভাবে শিখছো, সামগ্রিক বিকাশ, এগুলো ডান গোলার্ধের বিষয়। ভাষা সামগ্রিক বিকাশ, কোনটা ভাষা নয় এটা। আর বাম গোলার্ধে রয়েছে লেখা, পড়া, শেখা, এগুলো কার্যকারিতা, বাম গোলার্ধের জিনিস। কথা বলা, কিভাবে কথা বলতে হবে, সেটাও এই গোলার্ধ সৃষ্টি করে। আর এই গোলার্ধের গ্যাংলিয়া ধূসর বস্তু অঞ্চলের বিশেষ ভূমিকা আছে ভাষা শিক্ষায়। মস্তিষ্কের দুটি অঙ্গ তোরা অনেক বেশি ভালো জানিস, আমি বিজ্ঞানে মস্তিষ্কের বিজ্ঞান আর পড়াতে পারছি না। গ্যাংলিয়া আছে আর ধূসর বস্তু আছে, এরা ভাষাটাকে, ভাষা শিক্ষায় বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। ব্যাপারটা আমি বই থেকে যতটা কম বলা যায়, কিন্তু যতটা কম বললেও অ্যান্সারটাকে সৌন্দর্য কমবে না, মোটামুটি বুঝতে পারবি, সেটাই আমি কিন্তু লিখে দিয়েছি। মনোভাষা বিজ্ঞান, মনটাকে ঠিক রাখতে হবে, মানসিক দিক দিয়ে ঠিক রাখতে হবে, ঠিক করতে হবে। মন ভাষাটাকে শুনলো বা মনের কান বা কান শুনলো, শুনে সে মস্তিষ্কে পাঠালো। মস্তিষ্ক হলো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম। সেই মস্তিষ্কে পৌঁছে সে ধীরে ধীরে শেখার জন্য তৈরি হচ্ছে। শেখার জন্য যখনই তৈরি হচ্ছে তখন কি ব্যবহৃত হচ্ছে? স্নায়ু ভাষা বিজ্ঞান, মানে মস্তিষ্কটা ব্যবহৃত হচ্ছে। মস্তিষ্কের দুটো গোলার্ধ ডান আর বাম, মনে রাখবি ডান দিকে রয়েছে সামগ্রিক বিকাশ, মানে ভাষা সম্পর্কে জ্ঞান ইত্যাদি, কিন্তু বাম গোলার্ধ বিশেষভাবে বলা, শেখা, লেখা, পড়া, এগুলো শেখা। আর গ্যাংলিয়া ও মস্তিষ্কের যে ধূসর বস্তু আছে তা ভাষা শিক্ষায় বিশেষ অংশ নেয়। এই হলো তোর মনোভাষা বিজ্ঞান আর স্নায়ু ভাষা বিজ্ঞান। এর পরের দিনের নোট দেব নৃভাষা বিজ্ঞান, শৈলী বিজ্ঞান আর হচ্ছে তোমার অভিধান বিজ্ঞান। নৃভাষা বিজ্ঞানটা হচ্ছে যেসব আদিম মানুষ, যে সকল আদিম মানুষ চলে যাচ্ছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে, তাদের ভাষাও বিলুপ্ত হয়ে যাচ্ছে, সেই ভাষাগুলোকে আবার নতুন করে চর্চা করা হয় নৃভাষা বিজ্ঞান। ভাষা চর্চা শুরু হলে তাদের সংস্কৃতিটাও চর্চা শুরু হবে, তো তাদের ওই জাতিটা যে ছিল সেটা বোঝা যাবে। যেমন আফ্রিকার পিগনি জাতি, তোরা অরণ্যদেব পড়েছিস নিশ্চয়ই ছোটবেলায়, সেই অরণ্যদেবে পিগনিদের কথা রয়েছে। এই যে তাদের ভাষা কেমন ছিল, এইগুলো হচ্ছে নৃভাষা বিজ্ঞান আলোচনা করে। আর নৃভাষা বিজ্ঞান রয়েছে বলেই ভাষার গুরুত্ব রয়েছে। নৃভাষা বিজ্ঞান আলোচনা করে বলে নৃভাষা বিজ্ঞানীরা বুঝতে পেরেছে যে কোনো ভাষাই গুরুত্বহীন নয়। অর্থাৎ বাংলা যেরকম উন্নত, তেমনি মানে কলকাতার রাঢ়ী বাংলা যেরকম উন্নত, ঠিক সেই রকম ভাবে একজন ঝাড়খণ্ডী, বাংলা ভাষার উপভাষা ঝাড়খণ্ডী, মনে আছে সেই সাঁওতাল পরগনার ভাষা, সেই বাংলা ভাষাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। কোনো ভাষাই গুরুত্বহীন নয়, এটা নৃভাষা বিজ্ঞানীরা বুঝিয়ে দিয়ে দেয়। আর রয়েছে কি শৈলী ভাষা বিজ্ঞান। শৈলী ভাষা বিজ্ঞান মানে স্টাইল, মানে কোন স্টাইলে কে কথা বলে। ধর একজন নৃত্যশিল্পী, আমার বলা উচিত না এরকম করে, একজন নৃত্যশিল্পী, আমাদের একজন টিচার ছিলেন স্কুলে, তিনি একটু সবসময় নাচের ধরনে কথা বলতেন, সবসময় তিনি একটু নেচে নেচে কথা বলতেন, তার এটা স্টাইল। আচ্ছা, আবার ধর একজন
শরৎচন্দ্র, তিনি কিভাবে লিখছেন তার একটা স্টাইল আছে, বঙ্কিমচন্দ্রের একটা স্টাইল আছে, রবীন্দ্রনাথের একটা স্টাইল আছে, মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা স্টাইল আছে। বিভিন্ন রচনা বিভিন্ন লেখকের হাতে বিভিন্ন স্টাইলে তারা রচনা করে, একে বলা হয় শৈলী বিজ্ঞান। কে কোন স্টাইলে আলোচনা করছেন, কে কোন স্টাইলে ভাষা আলোচনা করেছেন বা কোন স্টাইলে লিখেছেন, এটা আলোচনা করা হয় যে ভাষা বিজ্ঞানে, সেটা বলা হয় শৈলী ভাষা বিজ্ঞান। কিছু খুঁজছো ভাষা, কিছু খুঁজছো? এটাও নিয়ে যাও তাহলে। আর আচ্ছা, লিঙ্ক চলে গেলে ওই একই লিঙ্কে ঢুকবে। হ্যাঁ, 100 বার। নৃভাষা বিজ্ঞান হয়ে গেল, শৈলী ভাষা বিজ্ঞান হয়ে গেল, অভিধান বিজ্ঞান। অভিধান বিজ্ঞানে রয়েছে কি কি ধরনের অভিধান আছে? ইংলিশ টু বাংলা অভিধান আছে, একে বলা হয় দ্বিভাষিক অভিধান। আবার একভাষিক অভিধান আছে, ইংলিশ টু ইংলিশ আছে, বাংলা টু বাংলা আছে। আবার এরকমও আছে সংস্কৃত অভিধান, যেখানে সংস্কৃত মানেটা বাংলাতেও বলা রয়েছে, ইংলিশেও বলা রয়েছে। এইরকম ভাষা বিজ্ঞান রয়েছে। ভাষা বিজ্ঞান কে প্রথম অভিধান অভিধান বিজ্ঞান রয়েছে, কে প্রথম অভিধান বিজ্ঞান রচনা করেন, বাংলাদেশ মানে ভারতবর্ষে কে প্রথম অভিধান বিজ্ঞান রচনা করেছিলেন, এগুলো হচ্ছে তোর অভিধান বিজ্ঞানের বিবরণ। এমন ভাবে মন দিয়ে পড়, শ্রীতমা একটু এদিক ওদিক তাকাচ্ছিলিস এবং জয়দীপও, হ্যাঁ, এমন ভাবে পড় যাতে বাড়িতে নোটসটা পড়লেই হয়ে যায়, এমন ভাবে মনে রাখ। বারবার করে বলছি, আমার কিন্তু 3টে জিনিস আর বাকি রইল নোটস দিতে: শৈলী ভাষা বিজ্ঞান, নৃভাষা বিজ্ঞান আর অভিধান বিজ্ঞান। এছাড়া আমার সমস্ত নোট দেওয়া হয়েছে। ফার্স্টে পড়তে হবে ভাষা বিজ্ঞান কি, তারপরে পড়তে হবে ভাষা বিজ্ঞান কয় প্রকার, তারপরে পড়তে হবে প্রধান ভাষা বিজ্ঞানের বিবরণ এক একটা করে, তারপরে পড়তে হবে ফলিত ভাষা বিজ্ঞানের এক একটা করে বিবরণ, সমাজ ভাষা বিজ্ঞান, মনোভাষা বিজ্ঞান, স্নায়ু ভাষা বিজ্ঞান, তার এই অবধি আমি দিয়েছি। এবার নৃভাষা বিজ্ঞান আর শৈলী বিজ্ঞান আর অভিধান বিজ্ঞান, এগুলো আমি দেব। পরের দিন এগুলো নিয়েও আরেকবার আলোচনা করব, করে আবার অন্য টপিকে যাব। এইগুলো পরের দিন দেওয়ার পর, দেয়া হয়ে গেলে আমার কিন্তু ভাষা বিজ্ঞান চ্যাপ্টারটা হয়ে যাবে। ভাষা বিজ্ঞান চ্যাপ্টারটা হয়ে যাবে। ভাষা বিজ্ঞানটা যদি বই দেখে পড়িস, ভীষণ কিন্তু শক্ত এবং গোলানো আমার মনে হয় লাগতে পারে। তবে তোরা অনেকেই বুদ্ধিমতী, আমার চেয়ে অনেক বেশি, সেক্ষেত্রে তোদের বই দেখে অসুবিধা নাও হতে পারে, কারণ তোরা ওখানে অনেক সায়েন্সের ব্যাপার আছে, তোরা সেগুলো অনেক বেশি ভালো করে বুঝতে পারবি আমার চেয়ে, সোজা কথা। কিন্তু আমি কোয়েশ্চেনটা লেখার মতন করে আমি তোদের মুখস্থ করে দিতে, মানে মুখস্থ করিয়ে দিতে চাইছি বারবার করে বলে। ভাষা বিজ্ঞান কাকে বলে? প্রধান ভাষা বিজ্ঞান হলো তুলনামূলক ভাষা বিজ্ঞান, ঐতিহাসিক ভাষা বিজ্ঞান, বর্ণনামূলক ভাষা বিজ্ঞান। ফলিত ভাষা বিজ্ঞানের মধ্যে আমরা আলোচনা করলাম আজকে সমাজ ভাষা বিজ্ঞান, মনোভাষা বিজ্ঞান, স্নায়ু ভাষা বিজ্ঞান। আর পরের দিন আমরা আলোচনা করে শেষ করব ভাষা বিজ্ঞান চ্যাপ্টার, নৃবিজ্ঞান, শৈলী বিজ্ঞান, নৃভাষা বিজ্ঞান, শৈলী ভাষা বিজ্ঞান আর অভিধান ভাষা বিজ্ঞান। এই 3টে আলোচনা বাকি রইল। এই 3টে আলোচনা করে নোটস দিয়ে এবং আলোচনা করে আমি এগুলো তোদের সঙ্গে শেয়ার করব। দেখ কারুর কোনো প্রশ্ন আছে কিনা। এক্ষুনি অবশ্য লিংক চলে যাবে, এক্ষুনি লিংক চলে যাবে, আবার ওই একই লিংকে অ্যাড হোস। কারুর প্রশ্ন আছে কোনো? নেই? আচ্ছা,
না তাহলে হ্যাঁ অঙ্কুশ বলো। অঙ্কুশ লিংক চলে গেলে আবার পরের লিংকে বলবি, তাও এখন বল। আন্টি বলছি এখান থেকে কি ওই সংজ্ঞা টাইপের কোশ্চেন আসবে? বললো ধর ভাষা বিজ্ঞান কাকে বলে, প্রধান ভাষা বিজ্ঞানগুলোকে নিয়ে আলোচনা করো। ওই 2 পাতা অ্যান্সার লিখতে হবে। আচ্ছা, এবার তোমাদের ভাত নিয়ে কিছু কথা তো আগের দিন আমি বলেছিলাম, লাইন বাই লাইন রিডিং ও পড়িয়েছিলাম। তা ভাতের আমি রেকর্ড করছি, ভাতের আমি জিসটা কিছু চরিত্র দিয়েছি, ভাতের টেক্সটটা দিইনি। টেক্সটটা বইটা একটু আঠা লাগিয়ে টেক্সটটা নেক্সট উইকে মানে কালকে থেকে পাবে ভাতের টেক্সটটা। কালকে দিনটা একটু অ্যাভয়েড করিস, তোরা রবিবার থেকেই ভাতের নোটস গুলো নিতে আসিস, কারণ এই দিন একটু মানে এই উইক অব্দি মানে 5 তারিখ অব্দি একটু ব্যস্ত। তাই ভাত জিনিসটা তোদের গল্পটা তো পড়েইছিস তোরা, উৎসব চরিত্র পাঠিয়েছি আমি, আর বোধহয় আর কি পাঠিয়েছি বলো? ওই নামকরণের সার্থকতা। হ্যাঁ, ভাত গল্পে নামকরণের সার্থকতা অংশু দেখেছে তাহলে। এই দুটো, ভাতই হলো উৎসবের জীবনের নিয়ন্ত্রক চরিত্র। ভাত তাকে কলকাতায় এনেছে, ভাত তাকে ডেকচি অশৌচের ভাত খেতে বাধ্য করেছে, আবার ভাত খেয়েই সে ঘুমিয়ে পড়েছে বলে জেলে গেছে, তাহলে ভাতই তাকে চালনা করেছে। তাহলে এটাই ভাতই হলো তার জীবনের, ভাতই হলো তার জীবনের নিয়ন্ত্রক শক্তি, ভাতই তাকে চালনা করেছে, তাই ভাত গল্পের নামকরণ সার্থক। উৎসব ক্যারেক্টারও দেখো বলেছি, উৎসব গরিব দরিদ্র, পরিবারের প্রতি তার ভালোবাসা ছিল। হ্যালো আন্টি। হ্যাঁ বল শোভন। আন্টি আন্টি আজকে কটা থেকে ক্লাস শুরু হয়েছে? আজকে 9টা থেকে, আবার 11টা থেকে একটা হবে। ও আচ্ছা আন্টি, আমি একটু দেরিতে জয়েন করলাম। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমরা এখন ভাতটা একটু কোয়েশ্চেন আনসার গুলো আলোচনা করছি, আর পরের 11টার ক্লাসটা কি তুই করতে পারবি? এটাই পুরোটা করবি? আচ্ছা ঠিক আছে। এবার আবার মহাশ্বেতা দেবী অ্যাডমিট চলে গেছিল মমতা, হ্যাঁ এবার মহাশ্বেতা দেবী নামে এলো। সেই মমতাই কি মহাশ্বেতা হলো জানি না। ম্যাম আরেকজন আছে দেখুন, নিচে নাম দেওয়া যায়। ও দেখার টাইম নেই, ওসব পাগলের ভালো দেখে। ভালো জালি 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 ছেড়ে দিন, আপনি পড়ান, এইসব ছেড়ে দিন। হ্যাঁ সেই তো এক্স্যাক্টলি সেটাই ঠিক, আমি একদমই ছেড়ে দিয়েছি। আচ্ছা, এবার এই ভাতে উৎসব হচ্ছে পরিবারের প্রতি ভালোবাসা রয়েছে, সে পরিবার যখন ভেসে যায় সে খুঁজেছে, আবার সে সতীশ মালিকের প্রতি সে কৃতজ্ঞ। সতীশ মিস্ত্রি যখন সতীশ মিস্ত্রি তার বাদার মালিক, বাদার বড় সম্ভ্রান্ত ধনী ব্যক্তি, তার বাড়িতে সে কাজ করে, তার ধান নষ্ট হয়ে যাওয়াতে সে কেঁদেছে, সে কান্নাকাটি করেছে। এই রকম বোঝাই যায় যে সে মালিকের ধান নষ্ট হলে সেও কাঁদে, কারণ সে বোঝে মালিক কষ্ট পেলে সেও কষ্ট পাবে। আবার উৎসব খুব যথেষ্টই কর্মঠ, কারণ সে সুন্দরভাবে মাটিতে মানে উঠোনে কাঠ কেটেছে এবং দরকার মতো সে সেই কাঠগুলো একদম 1.5 হাত করে কেটেছে, যেটা তান্ত্রিক বলেছিলেন। তাছাড়া তার মধ্যে কাজের গোছ আছে, সে কাঠ 2.5 মণ কাঠ কেটে সে সম্পূর্ণ কাঠগুলোকে 5 ভাগে ভাগ করে উঠোনে ঝাড় দিয়ে সমস্ত কাজ করে তারপরে কাজ থেকে বিরতি নিয়েছে এবং বলেছে বসবো গিয়ে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে সে পরিবার খুঁয়ে এসেছে, কিন্তু হ্যাঁ ভাতের তার চাহিদা আছে, কিন্তু যেমন তেমন করে কাজ সে করে না, সে কিন্তু কাজটা গুছিয়ে করে, মানে কর্মী হিসেবেও কিন্তু তার যথেষ্ট দক্ষতা রয়েছে। এছাড়া হচ্ছে তোমার তার অন্যান্য গ্রামবাসীদের প্রতি ভালোবাসা রয়েছে। বড় বাড়ির যে বাদা রয়েছে সেই বাদাটা খোঁজ করে সে শুধু সেখানে গিয়ে কাজ করবে না,
অন্যান্য গ্রামবাসীদেরও নিয়ে যাবে। অর্থাৎ পরিবার চলে গেলেও তার মানবিকতা বোধ কিন্তু তখনো পর্যন্ত হারায়নি। আবার বড়বাবু যখন মারা গিয়েছে সে স্তম্ভিত হয়ে গেছে। এই জায়গাটা যদি আমি নাও বলে থাকি নোটসে, হ্যাঁ, এটা লিখবি যে বড়বাবু যখন চলে গিয়েছে সে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়েছে, সে দুঃখিত হয়েছে, তা দেখে বোঝা যায়। অর্থাৎ তার প্রতি ভালোবাসা আছে, মানে একজন মানুষের হয়ে কাটছিল, সে মারা গেছে, এটা দেখে সে স্তম্ভিত হয়েছে। আবার সে অলস নয়, যখন সে ইয়েগুলো ফেলা হচ্ছিল খাবারগুলো, সে এগিয়ে এসছে। অবশ্য তার উদ্দেশ্য ছিল ভাত খাওয়া, এবং শুধুমাত্র এবং সর্বোপরি কি, সে দরিদ্র। কেন দরিদ্র? কারণ শুধুমাত্র ভাত খাবলা খাবলা করে খেয়ে সে পরম আনন্দ লাভ করেছে। তাই এই খাওয়া দেখে বোঝা যায় সে হচ্ছে ওই কে বাঁচায় কে বাঁচের ওই বুভুক্ষু মানুষদেরই একজন প্রতিনিধি। এরকম ভাবে কোয়েশ্চেনটা আমি লিখেছি কিছুটা হলো, তা এটা একটু তোমরা পড়বে, মুখস্থ করবে। আমি ভাতের শর্ট কোয়েশ্চেনও লিখে দিয়ে দেবো পরের দিন, মানে কালকে থেকে শুরু হবে, মানে রবিবার থেকে ধরো কোয়েশ্চেন গুলো। আর এরপর আমি চলে যাব অন্য আরেকটি চ্যাপ্টারে, সেটা হচ্ছে তোমার ভারতবর্ষ। হ্যাঁ, ভারতবর্ষে আমি চলে যাব। খুব দ্রুত পড়াচ্ছি, কারণ পড়াতে হবে দ্রুত, কারণ টাইমটা তাড়াতাড়ি সিলেবাস শেষ করে পরীক্ষা নিতে হবে। শ্রীতমা চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে পড়তে কি বসে। হ্যাঁ, এবার এই ভারতবর্ষটা পড়াবো। ভারতবর্ষের ব্যাপারটা কি? ভারতবর্ষ হচ্ছে একটি বুড়িকে নিয়ে গল্প। ভারতবর্ষে শীতকালে বৃষ্টি হচ্ছে। শীতকালে বৃষ্টি হলে, শীতকালে মাঠে ধান আছে, পরিপাক্ক ধান, সেই সময় বৃষ্টি হলে বুঝতেই পারছো চাষিদের খুবই মেজাজ খারাপ, কারণ চাষিরা ভাবছে যে কি করবে এই বৃষ্টির সময়। বাড়িতে ধান বাড়ি পাকা রয়েছে জমিতে, এই সময় বৃষ্টি হলে তাহলে তো ভয়ঙ্কর অসুবিধা হবে, এবং এই বৃষ্টি হলে ধানের জমির ধান জমিতেই যদি নষ্ট হয়ে যায় তাহলে কি খাবে ইত্যাদি। চাষিরা এই ভেবে খুব বিরক্ত, তাই বেশিরভাগ চাষিরাই বাজারে চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছে। আচ্ছা, বাজারেই শুধু আলো রয়েছে, যে গ্রামের কথা বলা হয়েছে বাজারেই শুধু আলো রয়েছে, আর গ্রামে আলো ঢোকেনি, ইলেকট্রিক আলো। এবং দেখো বৃষ্টি না পড়লে গ্রামের দাওয়ায় একটা ওই টেমি মানে তোমরা ডাকাতের মাতে পড়েছো, ওই কাঁচ ছাড়া একটা লম্প টাইপের, সেই টেমি নিয়ে বসে থাকা যায়। কিন্তু জল ঝড়ের সময় বারান্দাতেই, হয়তো উঠোনের বারান্দাতেই জল আসছে, তাহলে কি করে বসবে না, বসতে পারবে না। তাই সেই ক্ষেত্রে সবাই এসে বাজারে চায়ের দোকানে ভিড় করেছে, চায়ের দোকানে আলো রয়েছে, সেখানে বসে নানা গল্প করছে। কখনো ইন্দিরা গান্ধীর কথা, তখনকার দিনের প্রধানমন্ত্রী, কখনো সিনেমা আর্টিস্টদের কথা, কখনো গ্রামের কোনো ব্যক্তিকে নিয়ে কথা, এরকম নানা কথায় বলছে। আর মাঝে মধ্যে ভগবানের ওপর দোষারোপ করছে, বলছে ভগবান আর এই দিন পেল না, এই শীতকালে যখন ধান কাটা হয়নি তখনই বৃষ্টি দেওয়ার কি দরকার ছিল ইত্যাদি। এই ঝড় জলের দিনে বৃষ্টি অনবরত হচ্ছে, এই সময় একজন বুড়ি একেবারে ভিজে সিক্ত অবস্থায় এলো, মানে থুরথুরে বুড়ি, মানে তার কোনরূপ মানে দেখে বোঝা যাচ্ছে যে এক্ষুনি বোধহয় মারা যাবে, এরকম একটা অবস্থা। সে লাঠি নিয়ে ঠক ঠক করতে করতে কুজো অবস্থায় এলো, এসে সে চায়ের দোকানে এক কাপ চা খেলো, এক ভাঁড় চা খেলো, এবং তক্ষুনি চায়ের দোকানের ওই চায়ের দাম দিয়ে দিল। একবারও কিন্তু সে বাকি টাকি রাখলো না বা ভিক্ষাও চাইলো না। তার পোশাক পরিচ্ছদ দেখে মনে হয়েছিল যে তার ভিক্ষা চাওয়াটাও অস্বাভাবিক নয়, কিন্তু সে মানে ভিক্ষাও চাইলো। যারা চাষা, যারা চায়ের দোকানে ভিড় করে আছে, তারা কিন্তু ধারে চা খাচ্ছে, কারণ তারা বলেছে যে ধান উঠলে আমরা টাকা দেব। আর দোকানিও জানে যে ধান উঠলে এরা সবাই টাকা দিয়ে দেবে, চেনা গ্রামের মানুষ, তাই দোকানিও চা করে যাচ্ছে। কিন্তু বুড়িটি এলো, চা পান করলো এবং টাকাটা দিল, দিয়ে চলে গেল
দূরে একটি বট বৃক্ষ আছে, সেই বট বৃক্ষের গুড়ি কাছে একটা খোদল মতন আছে, গর্ত মতন, মানে গুড়িগুলো এমন ভাবে বেরিয়েছে, গাছের ওই শাখা মূল মূল কিছু মূল ওপরে থাকে, মানে গুড়িগুলো সেগুলো এমন ভাবে বেরিয়েছে যে তার মধ্যে একটা খোদল তৈরি হয়েছে, মানে গোলাকার গর্ত। সেই গর্তের মধ্যে বুড়িটি বসে পড়লো। হ্যাঁ, বোঝা গেল বুড়িটি এমন ভাবে বসলো এবং এত সুন্দরভাবে নিজেকে সেট করে নিল, তাতে বোঝা গেল যে বুড়িটি বৃক্ষবাসিনী, মানে বৃক্ষে বসবাস করা তার অভ্যাস আছে। এবার বৃক্ষে বসছে। এই সময় সমস্ত আলোচনা বুড়িটার কাছে চলে গেল, সমস্ত আলোচনা বুড়িটার দিকে চলে গেল কেন্দ্র করে, অর্থাৎ বুড়িটা এই বৃষ্টিতে বেরিয়েছে কেন, এই নিঘাত মুহূর্তে এ কে, ইত্যাদি এরকম কথা আগেও বুড়িকে এরা জিজ্ঞেস করেছিল যে বুড়ি তুমি এখন বেরিয়েছো কেন? বলেছে তখন তোর কি, তোদের কি, আমি বেরিয়েছি তো, তা কোথা থেকে আসছে, তো তোর বাপের কি, হ্যাঁ বাবা কি তেজি, বলছে তোর বাবা তেজি, তোর বাবা টাট্টু ঘোড়া, এরকম, মানে বুড়ির খুব মুখ। হ্যাঁ, এবার সবাই বুড়িকে নিয়ে আলোচনা করতে করতে আবার অন্য আলোচনায় চলে গেল। যাই হোক, এবার বৃষ্টি থেমে যায়, রোদ, ঝকঝকে আকাশ, রোদ ওঠে এবং গ্রামের লোক যে যার কাজে যায়। এই সময় চাওয়ালা জগা, আমার যতদূর মনে আছে, চাওয়ালা জগা সে প্রথম আবিষ্কার করে যে ওই বৃক্ষে বসবাসকারী বৃদ্ধা নড়ছেও না, চড়ছেও না। তখন গ্রামবাসীরা, যারা সেখানে তখন হিন্দু গ্রামবাসীরা ছিল, তারা হিন্দু গ্রামবাসীরা কাছে গিয়ে দেখলো বুড়ির কোনো শ্বাস প্রশ্বাস পড়ছে না। তখন গ্রামে যে পুলিশের পেয়াদা ছিল, পাহারাদার ছিলেন, তিনি বললেন যে কি আর হবে, পুলিশে ডায়েরি করে তার থেকে নদীর পাড়ে এই মৃতদেহকে রেখে দিয়ে এসো নদীর চড়ায়, কারণ একটু পরেই এখানে থাকলে গন্ধ বেরোবে ইত্যাদি। তখন গ্রামের লোকেরা একটা বাঁশে ওই বুড়িকে চ্যাংদোলা করে নিয়ে, বাঁশের দুটো মানে একটা বাঁশের ডগায় বুড়ির দুটো পা হাত পা বেঁধে চ্যাংদোলা করে নিয়ে নদীর চড়ায়, নদী দূর করে মাইল খানেক দূর গ্রাম থেকে, নদীর চড়ায় তাকে ফেলে দিয়ে এলো। শীতকাল, কড়া রোদ উঠেছে, নদীর জল শুষ্ক, ওই সময় নদীর চড়ায় মানে অনেকটাই চড়া পড়ে গেছে, সেখানে ফেলে দিয়ে এলো। এরপর বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। কি দৃশ্য দেখা গেল? দেখা গেল, ঋত্বিকা হাত তুলেছ, ম্যাম আরেকবার একটু রিপিট করবেন, একটুখানি আমার এটা শুনতে পাইনি। কোনটা, কতটুকু বলো? লাস্ট কিছুটা পার্ট একটুখানি। কোনখান অবধি শুনেছো তুমি একটু বলো। ঋত্বিকা কত অবধি শুনেছিস একটু বল। হ্যাঁ বলছি যে বুড়ির পার্টটা। আচ্ছা আচ্ছা, বুড়ি ব্যাপারটা কি বলতো, ওই বুড়ি হচ্ছে তোর বর্ষার দিনে এসছিল, বুড়িকে দেখে সবাই তো অবাক হয়ে গেল, এই ভিজে বর্ষা, জ্বর, একে শীত, তাতে আর কিছু জিজ্ঞেস করবি না তো ঋত্বিকা, তাহলে হাত নামাস। হ্যাঁ, এত ঝড় জল বৃষ্টিপাত, এর মধ্যে শীতকাল, এর মধ্যে বুড়ি বেরিয়েছে, বাবা বুড়ির তো বেশ দেখছি তেজ আছে, বুড়ি তুমি কোথা থেকে আসছো এরকম জিজ্ঞেস করেছে। বুড়ির খুব মুখ, বুড়ি বলছে তোমাদের কি দরকার, তোদের কি দরকার, বলছে বাবা তেজি টাট্টু ঘোড়া, তোর বাবা ঠাকুরদা তেজি টাট্টু ঘোড়া, মানে ভীষণ মুখ। বুড়ি এলো, চা পান করলো, পয়সাটা দিয়ে দিল। যেখানে গ্রামবাসী যুবক চাষিরা তারা কিন্তু ধারে চা খাচ্ছে এবং তারা বলেছে ধান উঠুক পয়সা শোধ করে দেবো, কিন্তু বুড়ির মধ্যে এই স্বভাব দেখলি না। বুড়ি এলো, এসে চা খেলো এবং তিনি পয়সা দিয়ে চলে গেল। এবং অদূরেই একটা, অদূরে মানে কাছে একটা বট বৃক্ষ ছিল, সেই বৃক্ষের মধ্যে একটা গর্ত মতন হয়েছিল, সেই গর্ত মানে বৃক্ষের গোড়ায় এমন ভাবে বসলো সুন্দর করে যে বোঝা গেল বুড়ি বৃক্ষবাসিনী, বৃক্ষে মাঝে মধ্যেই আশ্রয় নেয়।
এই বুড়ি পরের দিন যখন রোদ উঠলো, পরের দিন মানে দুদিন পরে যখন রোদ উঠলো, সবাই কাজে যাচ্ছে, তখন চাওয়ালা জগা সে আবিষ্কার করলো ওই বুড়িটা নড়েও না চড়েও না। তখন সবাই গিয়ে বুড়িটার কাছে গেল, কোনো সাড়া নেই, বুড়ি বুড়ি বলে ডাকলো, কিছু কোনো সাড়া পেল না। তখন লোকেরা বলল যে একে তোমার একে মারা গেছে, এর পুলিশে খবর দিতে হবে। তখন ওখানে যে পাহারাদার ছিল, মানে কনস্টেবল বলতে পারো, তিনি বললেন পুলিশে খবর দিয়ে আবার বড়বাবু আস্তে আস্তে অনেকদিন মানে পরের দিন হয়ে যাবে, তাই তখন মরা পচে গিয়ে গন্ধ বেরোবে, তার থেকে এখনই লাঠিতে বেঁধে নিয়ে চ্যাংদোলা করে ওকে নদীর চড়ায় ফেলে এসো। তাই নদীর চড়ায় ফেলে আসা হলো। এবং তারপরে নদীর জল তখন শুষ্ক ছিল, শীতকাল। এরপর বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। কি দেখা গেল? ওই বাঁশটাও ফেলে দিয়ে আসা হয়েছিল, ওই বাঁশটাকে করেই বাঁশটাতে বুড়িকে বেঁধে চ্যাংদোলা করে আবার নিয়ে আসছে মুসলিম যে গ্রামের লোকেরা। এমনিতে কিন্তু গ্রামে হিন্দু মুসলিম কোনো ব্যাপার ছিল না, তারা চা খেতে, চা দোকানে সবাই মিলে চা খাচ্ছিল। কেউ আল্লাহকে দোষারোপ করছিল, কেউ মুসলিমকে দোষারোপ করছিল, কেউ আল্লাহকে দোষারোপ করছিল, কেউ মুসলিম বলছে, কেউ সরি ভগবানকে দোষারোপ করছিল। তো এই আল্লাহ এবং ভগবানকে দোষারোপ করার মানেই হচ্ছে এই গ্রামে দুই ধর্মের লোকই বাস করে, হিন্দু এবং মুসলিম। এবার বিকেলে দেখা গেল হিন্দুরা যদি ওকে ফেলে দিয়ে আসে, মুসলিমরা দেখা যাচ্ছে সাদা টুপি পরে, সাদা পোশাক পরে ওই বুড়িকে আবার চ্যাংদোলা করে বেঁধে নিয়ে আসছে। তা নিয়ে আসছে কেন জিজ্ঞেস করা হলো। মোল্লা যে ছিলেন বললেন সরি, বুড়ি কখনোই হিন্দু নয়, কারণ তিনি যখন সকালে বাস ধরবেন বলে যাচ্ছিলেন ভোরবেলা, তখন তিনি বুড়িকে নামাজ পড়তে শুনেছেন, বুড়িকে নানা ধরনের নামাজের কথা বলতে শুনেছেন। আবার তখন একটু গন্ডগোল হবার সৃষ্টি হচ্ছে। এই সময় গ্রামের আর একজন ভট্টাচার্য মশাই, তিনি উঁকি মেরে ব্যাপারটা জানলেন, গ্রামে সদ্য আসছিলেন, তিনিও বাসে করে ফিরছেন, ফিরে ব্যাপারটা জানলেন যে এরকম মোল্লাজি বলছেন। তখন উনি এসে হঠাৎ করে বললেন, আমি উনাকে নাম কীর্তন করতে শুনেছি, আমি ওনাকে নাম গান করতে শুনেছি, আমি ওনাকে হরি কীর্তন করতে শুনেছি। এবার ন্যাচারালি বুড়িকে নিয়ে দুই দলের মধ্যে দ্বন্দ্ব শুরু হলো। দ্বন্দ্বটা কে সৃষ্টি করলেন? মোল্লাজি আর এদিকে ভট্টাচার্য মশাই। দুই সমাজের, ভট্টাচার্য মশাই মানে পুরোহিত, মানে তাহলে দুই সমাজ, দুই ধর্মের ধর্মযাজকরাই গন্ডগোলটা সৃষ্টি করলো, সাধারণ মানুষ কিন্তু করলো না। ভট্টাচার্য মশাইয়ের সঙ্গ ধরে আরো অনেক হিন্দু মানুষ, বিভিন্ন চরিত্র আছে, যখন আমি রিডিং পড়াবো শুনবে, তারাও চিৎকার করে উঠলো, বলল যে না, আমিও শুনেছি উনি বলেছে ও বুড়ি চণ্ডী পাঠ করছে। আবার আরেকজন মুসলিম বলে উঠলো, না আমি শুনেছি কলমা পড়ছে, ইত্যাদি ইত্যাদি। এইবার ভট্টাচার্য মশাই বলেছ, জয় কালিমা জবন নিধনে অবতীর্ণ হোক। জবন মানে বলতে যাচ্ছে মুসলিমদের খারাপ করতে বলে, মানে খুব বাজে জিনিস এটা। আর এদিকে মোল্লাজি আবার বলছে যে তোমরা হিন্দুদের দিকে আক্রমণ করো। অর্থাৎ দুই ধর্মের মানুষ সেখানে বসবাস করলেও সাধারণ মানুষরা কিন্তু একসাথে বসে চা খায়, আল্লাহ ভগবানকে কখনো কখনো প্রশংসা করে, কারণ ভালো দিন দিলে, আর শীতের দিনে পাকা ধান মাঠে পড়ে আছে এই সময় বৃষ্টি দেওয়াতে আল্লাহ ভগবানের নিন্দাও করে। তাহলে গ্রামের লোকেরা কিন্তু সাধারণ মানুষদের মধ্যে কোনো ধর্মীয় ভেদাভেদ নেই। ভেদাভেদ কাদের মধ্যে রয়েছে? এক হচ্ছে মোল্লাজি, আর এদিকে হচ্ছে তোমার ভট্টাচার্য মশাই। এই দুইজন মানুষই দুটো গ্রাম সুন্দর শান্তিপূর্ণ গ্রামকে দুটো ভাগে ভাগ করে দিল। একদিকে হিন্দুরা চিৎকার করছে, একদিকে মুসলিমরা চিৎকার করছে, এবং ক্ষণিকের মধ্যে বাজারের সমস্ত দোকান পাট বন্ধ হয়ে গেল। বাজারের একটা বিবরণ আছে, কি কি দোকান আছে, সমস্ত বন্ধ হয়ে গেল। আর কোথা থেকে দূর থেকে সব অস্ত্র শস্ত্র নিয়ে আসছে, হিন্দুরাও নিয়ে আসছে, মুসলিমরাও বেশি নিয়ে আসছে।
ধারালো অস্ত্র। হ্যাঁ, আর দুটো দল ভাগ হয়ে গেছে, মাঝখানে বুড়ি আর পাহারাদার, মানে ওই কনস্টেবল, নীল উর্দি পরা কনস্টেবল দাঁড়িয়ে আছে। সে একবার হিন্দুদের ঠক 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 করে লাঠি দিয়ে বলছে চুপ করো, একবার বলো কি হাত তুলেছো? আচ্ছা, প্রিয়াংশু হাত তুলেছো, বলো। হ্যাঁ ম্যাম, বলছিলাম সবাইকে নাম দেখে ঢোকাবিন, এরা কারা কারা ঢুকে পড়ছে মিটিং এ, কি সব করছে, ইচ্ছা করে ক্লাস নষ্ট করার জন্য ম্যাম এরা করছে কয়েকজন। করছে মানে এদের মধ্যে কেউ আছে মানে যারা পড়ার দিকে মন নেই যাদের, এবং হয়তো তাদের কেউ, কাছে না না হয়তো ম্যাম, আপনার কোনো স্টুডেন্ট হয়তো করছে না, কেউ হয়তো নিজের বন্ধুদেরকে লিংকটা পাঠাচ্ছে, সেখান থেকে এই গন্ডগোল সৃষ্টি হচ্ছে, বা কেউ নিজের থেকে নাম চেঞ্জ করে করছে। হ্যাঁ করছে, সেটা তো অবশ্যই। আচ্ছা, এবিসিডি কে নাম দিয়েছো? আন্টি আমি সমদীপ রয়, হ্যাঁ, জিজ্ঞেস একটু করার নামগুলো ছিল। নামগুলো চেঞ্জ কর। শুভশ্রী কেন করছি। ঢুকতে চাইছে এখন? নিশ্চয়ই এই করেছে। আন্টি গানের লাইন বলছিল পরপর সব, হ্যাঁ ঢুকতে পারবে না। গানের লাইন বলছিল, হ্যাঁ, গানের লাইন বলছিল সব, যে কথাটা বলছিল। কি আমি তো শুনলাম বাংলা কেউ পড়ে, ছেড়ে দে। নামটা চেঞ্জ করতে হবে। ও ইয়ার্কি মারতে চাইছে, চা কোনো অসুবিধা নেই, ও নিজেই ফাঁদে পড়বে। হাত তুলেছিস কেন সৃজনী? আন্টি এবার থেকে না নাম দেখে মানে যারা ঢুকছে তাদের সবার আসল নামটা লিখতে বলবেন, নাহলে যা তা সবাই ঢুকে পড়ছে। হ্যাঁ, মানে কেউ একজন পাঠাচ্ছে এরকম। হ্যাঁ এখন হ্যাঁ এই যে তোমরা একটু নামগুলো দিও। আমার মনে হয় এখানে কে আমি বুঝতে পারছি, সে আচ্ছা আচ্ছা। এবার যেটা বলছি সেটা হচ্ছে যে তারপরে দুটো দল ভাগ হয়ে গেল, দল ভাগ হয়ে গিয়ে এবং সেই দুটো দল ভাগ হয়ে যাবার পর নীল উর্দি পরা লোকটি সে ঠক 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 করছে। হ্যাঁ, সে ঠক 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 করছে। সোনালী হাত তুলেছো, সোনালীকে একটু জিজ্ঞেস করে নি। সোনালী আমি আনমিউট করেছি। হ্যাঁ বলো। যখন মানে কি বললেন, ওই মানেটা শুনতে পেলাম না। জবন নিধনে অবতীর্ণ হও, তোর কথাটা বোঝা যাচ্ছে। মানেটা কি বললেন? হ্যাঁ, জবন মানে হচ্ছে মুসলিমদের খারাপ অর্থে জবন বলে, মুসলিমদের খারাপ অর্থে জবন বলে। ও আচ্ছা, বুঝতে পেরেছিস? এই যে দেখিয়ে দিয়েছে চক। ওলে বাবালে, ওলে বাবালে, যারা অসভ্যতা করে তারা ভালোবাসতে পারে না রে। আর আমার কিছুতেই কিছু যায় আসে না, কারণ আমার বাড়িতে এত রকম অসভ্যতা চলে যে এইসব ভেবে অসভ্যতা করলে আমার কিছু রিয়াক্ট হয় না। যাই হোক, আচ্ছা এবার বলছি যে তোমার যেটা বলছি, দুটো দলে ভাগ হয়ে গেল। নীল উর্দি পরা যে পাহারাওয়ালা সে ঠুকে ঠুকে একজন বলছে যে এই তোমরা সাবধান হও, আবার মুসলিম দলকে বলছে তোমরা সাবধান হও। আর দুই দলের হাতেই প্রচুর প্রচুর অস্ত্র শস্ত্র। এইবার মানে একদল বলছে বুড়িকে আমরা চড়াই ফেলে এসেছিলাম, চড়াই ফেলে দেবো বা পোড়াবো। আর এক দল বলছে না,
বুড়িকে আমরা চড়াই ফেলবো না, চড়াই ফেলে আসবো না, বুড়িকে আমরা কবর দেব। এই নিয়ে মারপিট। এই দুই দলকে কতক্ষণ নীল উর্দি পরা লোকটি যে ঠেকিয়ে রাখতে পারতো তা কিন্তু কেউ বলতে পারবে না। নীল উর্দি পরা লোকটি কতক্ষণ ঠেকিয়ে রাখতে পারতো তা কিন্তু কেউ বলতে পারবে না। সেই কারণে তোমরা মানে বুঝতেই পারছো যে এক্ষুনি দাঙ্গা লাগার কথা ছিল, কিন্তু দাঙ্গাটা লাগলো না। আবার একটা অদ্ভুত দৃশ্য দেখা গেল। কিরকম অদ্ভুত দৃশ্য? হঠাৎ করে দেখা গেল ওই যে বাঁশে বাঁধা বুড়িটি শুয়েছিল মাটিতে, তিনি হঠাৎ উঠে পড়লেন। তিনি নড়ছেন, নড়তে নড়তে উঠে পড়ে বসলেন। সবাই না অবাক হয়ে গেল, বুড়িটা এইরকম উঠে বসলো কি ব্যাপার? বুড়িটা উঠে বসলো কি করে? হ্যাঁ, বলছে বুড়ি তুমি মরনি? সবাই, প্রত্যেক দলের লোক জিজ্ঞেস করছে। বলছে তোর বাবা মরুক, তোর ঠাকুরদা মরুক, আমি কেন মরতে যাব? হ্যাঁ, রেগে গেছে। বলছে ও তুমি মরনি, আচ্ছা বুড়ি তুমি হিন্দু না মুসলমান? তখন বুড়ি বলছে আমাকে দেখে দেখছিস না আমি কি? আমাকে দেখে বুঝছিস না আমি কি? যত সব সর্বনাশের দলগুলো। বলে বুড়ি উঠলো, ওই লাঠিটাকেই মানে স্ট্যান্ড করে, লাঠি করে, তার চলার ভঙ্গি করে বেরিয়ে গেল, ধীরে 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 বিলীন হয়ে গেল অন্য রাস্তায়। অর্থাৎ সেই স্থান থেকে বুড়ি চলে গেল। অর্থাৎ এর দ্বারা কি বোঝানো? সেই যে বুড়িকে কেন্দ্র করে কত কিছু হলো, সেই বুড়ি কিন্তু উঠে দাঁড়িয়ে লাঠি নিয়ে ধীরে ধীরে রাস্তার দিগন্তের অন্তরালে মিশে গেল। তার মানে এই বুড়ি হলো ভারতবর্ষের প্রতীক। এই বুড়ি হলো ভারতবর্ষের প্রতীক। ভারতবর্ষ বৃদ্ধা দেশ, বুড়িও বৃদ্ধা। ভারতবর্ষের হয়তো সেরকম বড়লোকি আনা নেই, কিন্তু ভারতবর্ষ মোটামুটি তারা কৃষি প্রধান দেশ, তারা নিজেরটা নিজেরা করে খায়। এবং ভারতবর্ষের মধ্যে হিন্দু মুসলিম জাতি আছে, যারা কিছু কিছু দুষ্ট ব্যক্তিদের প্ররোচনায় মাঝে মধ্যে দাঙ্গায় লিপ্ত হলেও আসলে সাধারণ মানুষ যে দারিদ্র, যে কষ্ট সহ্য করে, সেই কষ্টের কাছে কোনো ধর্মই বড় হয়ে ওঠে না। দুদিন হিন্দু মুসলিম ভেদাভেদ থাকলেও আবার পরে সেই দারিদ্রের লড়াইতেই উভয় মানুষ সামিল হয়। এটাই হলো ভারতবর্ষের আসল কাহিনী। প্রতীতি বলো। আন্টি বলছি বুড়িকে তো বললেন যে বাঁধা ছিল, তাহলে উঠে দাঁড়ালো কি করে? হ্যাঁ, বুড়িটি মারা যায়নি। বুড়িদের অনেক সময় কি হয়, বৃষ্টিতে ভিজে ছিল এবং বৃষ্টিতে ভেজার ফলে সে হয়তো একেবারে জ্ঞান হারিয়েছিল। গ্রামের লোক অতটা বুঝতে পারেনি তার কথা। তার মানে শ্বাস প্রশ্বাস, তো আর ডাক্তার নয় কেউ যে শ্বাস প্রশ্বাস নিতে পারবে, সেই জন্য সে বুড়ি বুঝতে পারেনি যে বুড়ি বেঁচে আছে। ওই যে রোদে বুড়িকে ফেলে দিয়ে এসেছিল নদীর চড়ায়, মানে একদম ডাইরেক্ট ভিটামিন ডি ওর মধ্যে সঞ্চারিত হয়েছে, সায়েন্সের দিক থেকে বলছি। এবং সারা দিন ওই রোদে পড়ে থাকাতে, দেখবে বয়স্কদের সবসময় বলে রোদে দাঁড়ান, এই রোদে থাকাতে বুড়ি আবার জবু জবু হয়ে উঠেছে। এটা কিন্তু একদম সত্যি কথা। আমি আমাদের পাশের বাড়িতে একজন দিদা থাকতেন, মানে ভাবো আমি তাকে দিদা বলে ডাকতাম, আমার মা তাকে মাসিমা বলতেন। গত 6-7 বছর আগে মারা গেছে। তাহলে আমি তাকে দিদা বলছি, আমার মেয়ে প্রায় বড় হয়ে গেছে, সে দেখছে তাকে। সেই ভদ্রমহিলা অনেকদিন বেঁচে ছিলেন, কারণ তিনি নিজের কাজ নিজে করতেন বলে। এবং তিনি যখন মারা যান তার কিছুদিন আগে থেকেই তার মেয়ে বাড়িতে আসছে, রোজই আসতো একই মেয়ে। সে এসে কলিং বেল বাজাচ্ছে, একদিন কিছুতেই সাড়া দেয় না।
সে আমরা ডেকে 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 আমরা তো ভাবছি হয়েই গেল বোধহয় কিছু, মা তারপরে দেখা গেল যে না উনি ঘুমিয়ে পড়েছিলেন, কিন্তু ঘুমটা একটু অস্বাভাবিক ঘুম, মানে হয়তো উনার এনার্জিটা চলে গিয়েছিল বা ভীষণ রকম ভাবে উনি টায়ার্ড হয়ে গিয়েছিলেন, মানে এরকম হয় যে একেবারে মনে হয় যে এইবার বোধহয় মারাই গেছে। কিন্তু তারপরেও কোন রকমে উনি পরের দিন বলছেন যে তোমরা আমাকে খুব ডাকাডাকি করেছো না, আমি কিন্তু একেবারে কিরম দলা পাকিয়ে শুয়েছিলাম, তারপরে আস্তে আস্তে উঠে আমি ঠিক হলাম। অর্থাৎ মেশিনটা কাজ করছে না, এবার মেশিনটা আস্তে ধীরে কাজ করতে মানে কাজটা করছে না, কিন্তু মাঝে মধ্যে নিজের মনের জোরে মেশিনটাকে কাজ করাচ্ছে, এরকম কিন্তু ঘটনা ঘটে। এবং উনি যেদিন লাস্ট দিন মারা গেছেন সেদিনও কিন্তু উনি মানে কাজকর্ম করেই, মেয়ে ছিল অবশ্য সঙ্গে, সেই দিনই উনি বললেন উনি কাজকর্ম করে এসে শুয়ে মারা গেছেন, এরকম নয় যে অসুস্থ ছিলেন, এরকম নয়। তাই অনেক সময় বুড়িদের ঠিক বোঝা যায় না, ওই যে ভিটামিন ডিটা পেলো অনেকটা এবং তার যে একটা সতেজতা পেলো, তার ফলে বুড়িটি বেঁচে উঠেছে, এই হচ্ছে কারণ। আসলে ওই বুড়িটি হলো আমাদের ভারতবর্ষ, যে যার তিনি যে ভারতবর্ষ বৃদ্ধ হয়েছে, যে ভারতবর্ষ গরিব হতে পারে, যে ভারতবর্ষে বহু যে দেশের মানুষ রয়েছে কিন্তু বহু ধর্মের মানুষ রয়েছে, এবং তাদের মধ্যে মাঝে মধ্যে দুষ্ট ব্যক্তিদের প্ররোচনায় সেখানে বিভিন্ন রকম দুষ্ট ব্যক্তিদের প্ররোচনায় বিভিন্ন রকম ভাবে যাদের দঙ্গা সৃষ্টি হবার উপক্রম হয়, সাধারণ মানুষ হয়তো মারাও যায় অনেক সময়, কিন্তু পরবর্তীকালে আবার দারিদ্র নামক ধর্মকে তারা পালন করে, তো সেই দারিদ্র নামক ধর্মকে তারা পালন করে এবং তারা ওই দারিদ্রর সঙ্গে লড়াই করে বলে তাদের অবস্থাটা তারা আবার সমস্ত ধর্ম, সমস্ত রকম মানে ভেদাভেদ এগুলো ভুলে আবার একসঙ্গে মিশে। তাই যতই এরা হিন্দু মুসলিম দাঙ্গা হোক না কেন, আবার এরা একসাথে মিশে যাবে। এটি হলো ভারতবর্ষের জাদু বা ভারতবর্ষের চাবিকাঠি। কারোর কিছু প্রশ্ন থাকলে প্লিজ বলো। আন্টির অ্যাকাউন্টে তো টাকা ঢুকছে, তখন আর আন্টি নাম লিখে রাখে, সই করায় না। কি হয়েছে? আচ্ছা, তন্ময় কিছু বলবে? আচ্ছা, এই ভারতবর্ষ পুরো গল্পটা মধ্য দিয়ে কবি যে লেখক যে ইঙ্গিতটা দিতে চেয়েছেন, সেই ইঙ্গিতটা এখানে কিন্তু দেখানো হয়েছে। ইঙ্গিতটা বলা হয়েছে যে এই ভারতবর্ষের কোনো জাত বা ধর্ম নেই। বুড়ির যেরকম কোনো জাত বা ধর্ম নেই, বুড়ি যেরকম বলল তুই তোরা কি আমি দেখতে পাচ্ছিস না, আমি কি বলে চলে গেল, সেই রকম ভারতবর্ষেরও কোনো জাত বা ধর্ম নেই। ভারতবর্ষের আলাদা কোনো ধর্মকে প্রাধান্যও দেয় না, কিছু মানুষের বুদ্ধিতে এইসব গন্ডগোলগুলো হয়। এই ভারতবর্ষ গল্পটা আমি কি নিয়ে আসতে পারবো নোটস? আমার কোনো নোটসই নেওয়া হয়নি। হ্যাঁ হ্যাঁ নিতে পারবে, কোনো অসুবিধা নেই, চলে আসবি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এই ক্যারি ভাই তুমি তোমার নাম পাল্টাও ভাই, আমি আতঙ্কিত। আমি যে গল্পটা বলছিলাম সেটা হচ্ছে একটা কাণ্ড ঘটেছে, যে অশোক ল্যাবে একজন আলী বলে ভদ্রলোক আছেন, যিনি আমার চেনা, এবং তিনি আমাদের ওই ব্লাড টাড নেন বা টেট ব্যাক নেন কোনো ইয়েতে। আমার একটু দরকার ছিল, একজনের পা ভেঙে গেছে, তাই অশোক ল্যাব খোলা আছে কিনা সেটা জানার জন্য আলীকে আমি ফোন করেছি। এবং রিসেন্ট 1 বছর আগে আলীর মা মারা যান এবং তাদের আমি মানে শেষ কার্যেও আমি গিয়েছি বা অ্যাটেন্ড করেছি। তা আমি জানি আলীর মা মারা গেছে। এবার আলী বলে আমাদের একজন স্কুলের স্টুডেন্টও আছে, জয়দীপ চিনিস তো নিশ্চয়ই আলীকে, 12 দিল এবার। হ্যাঁ, এবার আমি ফোন করেছি ওই আলীকে,
এবার আমার দুটো আলি যে এক হয়ে গেছে বুঝতে পারি। হ্যাঁ, এইবার আলীকে ফোন করেছি, বলছে যে আলী ধরেনি, আলী তখন ছাদে ছিল। বলছে কে বলছে? আমি তো আলীর মা বলছি। আমি যেই শুনেছি আলীর মা, আমি ভাবছি আলীর মা তো মারা গেছে। ওরে বাবা, তো আমার ভয় লেগে গেছে। আর আমি তখন মানে আসছি কোথা দিয়ে, আমি তখন এক্সামিনারের বাড়িতে গিয়ে খাতাগুলো নম্বরগুলো নিয়ে আসছি আমি আর আঙ্কেল। আর তখন বেশ সন্ধে হয়ে আসছে এবং ওই দিকে সাউথের দিকেই না নর্থের দিকে যাচ্ছে। আমার যা ভয় লেগেছে, আমি ভাবছি ফোনটাকে আমি রাখি। আমি ভাবছি যার মানে শ্রাদ্ধে আমি খেয়ে এলাম, তা সে বলছে আমি আলীর মা বলছি, তাহলে কি আলীর শাশুড়ি মা? মানে চরম ভয় পেয়েছি। যাই হোক, এই বুড়ির মানে বেঁচে ওঠার মতন, বুড়িটা বেঁচে উঠলো যখন, আসলে এরকমই হয়। যাই হোক, আচ্ছা এবার আমি বলি ভারতবর্ষের ব্যাপারে কি রয়েছে। দূষণ রেকর্ড করছো? হ্যাঁ, ভারতবর্ষের প্রথম রয়েছে কোয়েশ্চেনটা হচ্ছে বাজারের বিবরণ। একদম আইডিয়া রাখবি, ভারতবর্ষের বাজারের বিবরণটা রয়েছে প্রথম, বাজারের বিবরণ, ফার্স্ট কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন হবে চা দোকানে বসে গ্রামবাসীরা কি কি কথোপকথন করছে। চা দোকানে বসে গ্রামবাসীরা কি কি কথোপকথন করছে। তারপরের কোয়েশ্চেন হলো বুড়ি কিভাবে এলেন চায়ের দোকানে, কি করলেন এবং কোথায় আশ্রয় নিলেন। বুড়ি কিভাবে চায়ের দোকানে এলেন, কি করলেন এবং কিভাবে বৃক্ষে আশ্রয় নিলেন। এর পরের প্রসঙ্গ হলো, একটু বলে দিই দুটো একসঙ্গে বলে, শীতকালে যে বাদলা হয় তাকে গ্রামের লোকেরা কি বলে, মানে অশিক্ষিত লোকেরা কি বলে, শিক্ষিত লোকেরা কি বলে। শীতকালের বৃষ্টির সঙ্গে যে হাওয়া বয় তাকে গ্রামের লোকেরা কি বলে। হ্যাঁ, এবং বৃষ্টি হওয়া নিয়ে ডাক পুরুষ বা খনার বচন কি বলেছে। ডাক পুরুষ মানে হচ্ছে তিব্বতী জ্ঞানী মানুষ, ডাক মানে তিব্বতী জ্ঞানী মানুষ, এই ডাক পুরুষরা কি বলে। হ্যাঁ, এইগুলো হচ্ছে চকো করোনা, চকো না ল্যাপটপের কি বিভিন্ন কিতে হাত দিয়ে দিচ্ছে। যাই হোক, এবার এইগুলো বিবরণ রয়েছে। তারপরের বিবরণ হচ্ছে যে রোদ ওঠার সঙ্গে সঙ্গে গ্রামবাসী কি দৃশ্য দেখে এবং গ্রামবাসী কি সিদ্ধান্ত নেয়। তারপরে হচ্ছে বিকেলে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য, সেই অদ্ভুত দৃশ্যের বিবরণ দাও। মুসলিমরা তাকে চ্যাংদোলা করে আনছে এবং কবর দেবে বলে বিবরণ দিচ্ছে। তারপরে হচ্ছে দাঙ্গার বিবরণ, তারপর হচ্ছে দাঙ্গা হবার যে উপক্রম হয়েছিল, একজন ঢুকবে, দাঙ্গা হবার যে উপক্রম হয়েছিল সেই দাঙ্গার বিবরণ। আর হচ্ছে তারপরে হচ্ছে আবার একটা লাইন, তারপর দেখা গেল অদ্ভুত এক দৃশ্য, সেই অদ্ভুত দৃশ্যের বিবরণ। দুটো অদ্ভুত দৃশ্য আছে, বিকেলে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য আর তারপর দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। একটু হলেও ভাষার আলাদা হতে পারে, একটু হলেও আমার ভাষা আলাদা হতে পারে, ভাষা আলাদা হতে পারে, তাই সেক্ষেত্রে একটু অন্যরকম আছে হয়তো বইতে, কিন্তু মোটামুটি এই ওয়ার্ড গুলো আছে। তাহলে আবার মনে কর, ভারতবর্ষের ফার্স্টে বাজারের বিবরণ, তারপরে হচ্ছে চায়ের দোকানে কর্মহীন গ্রামবাসীদের আলাপ আলোচনা, বুড়ির আগমন এবং বুড়ির আশ্রয় নেওয়া, বিভিন্ন শীতকালে বৃষ্টিকে নিয়ে কি বলে কি বলে না, আমাদের ডাক পুরুষ এবং খনায় কি বলা আছে ইত্যাদি। যে বুধে শনিতে বৃষ্টি হলে 7 দিন, মঙ্গলে বৃষ্টি হলে 3 দিন, হ্যাঁ, আর এতে বৃষ্টি হলে কদিন ইত্যাদির কথা। তারপরে হচ্ছে বিবরণ রোদ ওঠার পর গ্রামবাসী কি দেখে এবং এরপর কি করে, এটা। তারপরের বিবরণ হচ্ছে তোমার
গ্রামবাসী তারপরে বিকেলে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। অদ্ভুত দৃশ্যটা কি? করে না, অদ্ভুত দৃশ্যটা কি? হ্যাঁ, এবার হচ্ছে দাঙ্গা হবার উপক্রম। দাঙ্গা হবার উপক্রম। দাঙ্গা হবার উপক্রম, তার বিবরণ দাও। তারপরে দেখা গেল আবার একটি অদ্ভুত দৃশ্য, সেই অদ্ভুত দৃশ্যের বিবরণ দাও। বুড়িটি বেঁচে উঠলেন, গ্রামবাসী জিজ্ঞেস করলেন যে বুড়ির কি জাত, বুড়ি বললেন না, এবং কেন ধরা পড়লো না বুড়ির কি জাত। আসলে বুড়ির কোনো জাতি নেই, বুড়ি আসলে ভারতবর্ষের প্রতীক। ভারতবর্ষের মাঝে মধ্যে কিছু মানুষের দুষ্ট ব্যক্তিদের প্ররোচনায় গন্ডগোল হয়, কিন্তু আবার সব ঠিক হয়ে যায়। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন, এই হচ্ছে ভারতবর্ষ সম্পর্কে আইডিয়া দিলাম। ঠিক আছে, এবার আমি আর একটা জিনিস একটু এগিয়ে রাখবো, পরের দিন টেক্সট ধরে আলোচনা করব। আমি এখন যেহেতু ল্যাপটপে পড়া হচ্ছে, আমি তোমাদের একটা জিনিস করাচ্ছি না, যেটা করাই আমি খুব দরকার। প্রত্যেকটা নোট আমি পড়াই, রিডিং পড়াই এবং কারেকশন করাই। সেটা আমি করছি না, কারণ যেহেতু অনলাইন ক্লাস হচ্ছে, ওই রিডিং পড়ালে টেক্সট রিডিং পড়াচ্ছি ঠিক আছে, কিন্তু আবার কোয়েশ্চেন অ্যান্সার গুলো পড়াবো। তাই যেটা যেখানে বুঝতে পারবে না তোমরা গোল করে দেবে। কি আওয়াজ হলো? হ্যাঁ, গোল করে দেবে। সেই গোল করে দেওয়ার পর আমি তোমাদের বলে দেবো কোনটা কিওয়ার্ড। এমনিতে আবার রিডিং পড়ানো নিশ্চয়ই হবে, কিন্তু এই জুম ক্লাসে আমি রিডিংটা পড়াচ্ছি না। আশা করি লকডাউন খুলবে, এবং লকডাউন খুললে রিডিং আবার নোটস গুলো পড়তে হবে। এখন তোমরা নিজেরা পড়ো, আর যদি বলো যে না রিডিং পড়িয়ে দিলে সুবিধা, তাহলে আমি রিডিং পড়িয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এরপর হচ্ছে আমি বলবো শিকার সম্পর্কে। পরের দিন আমি এর টেক্সট গুলো আলোচনা করব। তোমরা এই মানে এই যেদিন আসবে পরের এই রবিবার, সেই রবিবারের উপর আমি গুরুত্ব দেব। কোয়েশ্চেন অ্যান্সারের আমি দেব না, নোটস দেব না, আমি ভাতের জেরক্স দেব টেক্সটে, আর ভাষা বিজ্ঞানের কোয়েশ্চেন অ্যান্সারের জেরক্স দেব, আর আমি জেরক্স দেব তোমাদের ভারতবর্ষের জেরক্স, শিকারের জেরক্স, এগুলো দিয়ে দেবো। তোমরা যারা বলবে বই আছে বাড়িতে, সেই কথা আমি শুনবো না, কারণ বাড়িতে বই থাকলে বইয়ের পাশে ওই উত্তরগুলো কিন্তু প্রশ্নগুলো লেখা নেই। ভারতবর্ষে অজস্র অজস্র প্রশ্ন আছে, ভারতবর্ষে শর্ট কোয়েশ্চেন। পাপি কাকে বলে, দাউর কাকে বলে, পৌষে বাদলা কাকে বলে, হ্যাঁ, বৃষ্টি সম্বন্ধে কি বলা হয়েছে, ইত্যাদি ইত্যাদি অনেক প্রশ্ন আছে। হ্যাঁ, এইগুলো আমি তোমাদের টেক্সটের ভেতরে আলোচনা করে দেব। আচ্ছা, এরপর আমি শিকার সম্পর্কে বলব। শিকার কবিতা, শিকার কবিতাটির মধ্য দিয়ে জীবনানন্দ দাশ কি বোঝাতে চেয়েছে? শিকার বানানটা হচ্ছে তালিবর্ষয় রশ্মি, কয়াকার বয়শূন্য র। আচ্ছা, কাশ্মীরা কিছু জিজ্ঞেস করবে। কাশ্মীরা বল। হাত তুলেছিলিস কাশ্মীরা? হ্যালো আন্টি। হ্যাঁ বল। ও সরি, আবার আমি মিউট করে ফেলেছি। হ্যাঁ বল। বাবা কালকে যাবে নোটস আনতে? ওই তো বললাম যে কালকে দিনটা একটু অ্যাভয়েড কর, রবিবার আসলে বাবার অসুবিধা হবে। রবিবার অসুবিধা হবে? ঠিক আছে না আন্টি, হবে না। হ্যাঁ রবিবার। কটার সময়? 11টার দিকে। বাবার সুবিধা মতন আসতে বল, 11টার পর থেকে 2টোর মধ্যে যখনও। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এবার আমি শিকার পড়াবো। শিকার তালিবর্ষয় রশ্মি, কয়াকার বয়শূন্য র। শিকার কবিতা। শিকার কবিতার বিষয়বস্তু কি? শিকার আমরা নানাভাবে হচ্ছে। অর্ক হাত তুলেছো? হ্যাঁ অর্ক, ফোন তুমি মেসেজ দিয়েছিলে, আমি বলেছিলাম। অর্ক, আমি তোমাকে আনমিউট করেছি। আন্টি বলছি রবিবার যেতে পারবো না, সোমবার গেলে হবে? হ্যাঁ হবে। 11টার সময় অফিস বেরোনোর পথে বা ফিরতে নিয়ে যেতে পারেন। বাবার এখন অফিস কলেজ ছুটি।
আচ্ছা কলেজ আচ্ছা ছুটি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে কোনো নোটসই নেওয়া হয়নি আমার। আচ্ছা আমি সবই রেখেছি জেরক্স করে, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা কাশ্মীরে হাত নামা যদি কিছু প্রশ্ন না থাকে। আচ্ছা এবার বলছি শিকারগ্রস্ত হয় কিভাবে। একটা তো ধর একটা বাঘকে একটা শিকারী, কাশ্মীরে আর কিছু বলবে বোধহয় না, বাঘকে একটা শিকারী বাঘকে গুলি করলো, এটাও একটা শিকার হয়। হ্যাঁ, আবার একটা বাঘ একটা ছাগলকে শিকার করলো, এটাও একটা শিকার হয়। হ্যাঁ, আবার আমাদের দেশে আমরা বিভিন্ন রকম আওয়াজ করে, বিভিন্ন রকম মানে চিৎকার করে, কখনো মাইকে বিভিন্ন আমাদের আনন্দের বহিঃপ্রকাশকে আমরা নানাভাবে বোঝানোর জন্য হ্যাঁ চিৎকার করে গান বাজিয়ে আমরা যখন আনন্দ করি, তখন কে শিকারগ্রস্ত হয়? প্রকৃতি। এই করোনাও তো প্রকৃতিরই শিকারের ফল। প্রকৃতিকে আমরা যথেচ্ছভাবে স্বীকার করেছি, তাই হলো আমাদের এই আমফান। প্রকৃতিকে আমরা একভাবে স্বীকার করছি বলেই প্রকৃতি অন্যভাবে আমাদের কাছে প্রতিশোধ নিচ্ছে। তাহলে এইভাবে আমরা বিভিন্নভাবে শিকার হচ্ছি, যেমন ধর এক্ষুনি কয়েকজন দুষ্কৃতী, আমি বলবো এদের দুষ্কৃতী দল, তারা ক্লাসে ঢুকে আমাদের পড়ানোটাকে স্বীকার করার চেষ্টা করছিল, কিন্তু বয়ে গেল, তাদের আমরা একেবারে ছুঁড়ে ফেলে দিয়েছি বাইরে, ল্যাপটপ বা মোবাইল থেকে আমরা ছুঁড়ে তাদের ফেলে দিয়েছি। হ্যাঁ, আমরা এক্ষুনি শিকার হচ্ছিলাম। অর্থাৎ এইরকম ভাবে মানুষ প্রতিনিয়ত শিকার হচ্ছে, পরিবেশ প্রতিনিয়ত শিকার হচ্ছে। এই কথাই কিন্তু জীবনানন্দ শিকার কবিতায় বলতে চেয়েছে, এই কথাই জীবনানন্দ শিকার কবিতায় বলতে চেয়েছেন। কিরকম? একটি বনের বিবরণ দিচ্ছে এবং সুন্দরী গাছের বিবরণ দিচ্ছেন, মানে বোঝাই যাচ্ছে যে তিনি সুন্দর বন, অবিভক্ত বাংলাদেশের যে সুন্দর বন তার বিবরণ দিচ্ছেন, এবং সেই সুন্দর বনের আকাশ ভোর হচ্ছে, আকাশ নীল হয়েছে, নীল আকাশ একদম, মানে একেবারে হালকার থেকেও ডিপ নীল, এবং তার মধ্যে একটা তারা জ্বলজ্বল করছে। তোরা জানিস সেটা তারা না, সেটা শুক্র গ্রহ। শুক্র গ্রহটা দারুণ দেখতে, আমি দেখেছিলাম। তিতির যখন ছোট ছিল, আমি মার বাড়িতে ছিলাম, তিতির রোজ ভোরবেলা উঠে পড়তো একটা টাইমে, এই 4টের দিকে। তিতিরকে খাইয়ে ঘুম পাড়িয়ে আমি যখন শুচ্ছি, আঙ্কেলও উঠেছিলেন, তখন আমি আর আঙ্কেল দুজনে মিলে দেখেছিলাম শুকতারাটাকে। একদম জানলা দিয়ে খাটে বসে দেখা যায় আকাশটা, ওইখানে এত সুন্দর লেগেছিল শুকতারাকে, সত্যিই খুব ভালো লাগে। তাহলে নীল আকাশের মধ্যে একটা সাদা তারা জ্বলজ্বল করছে। তাকে কবি কিভাবে বর্ণনা করছে? শ্রীতমা একটু ওইদিকেও মন দে, ওইদিকেও মন দে, এদিকেও মন দে। হ্যাঁ, তাকে কবি কিভাবে মনে করছেন যে নীল আকাশে, একদম হালকা নীল নয় কিন্তু খানিকটা ডিপ নীল, সেই আকাশে একটা তারা জ্বলজ্বল করছে। এই দেখে কবির মনে হলো গ্রাম বাংলার কোনো বাসর ঘর, সেখানে সবাই কালো মেয়েরা বসে আছে, গল্প করছে, আর তার মধ্যে একজন ফর্সা মেয়ে, গোধূলি বর্ণের মেয়ে বসে আছে। অর্থাৎ সব কালো মেয়ে বসে আছে, কিন্তু এই কালো মেয়েদের মধ্যে একজন ছিল গোধূলি বর্ণ, অর্থাৎ ফর্সা মেয়ে বসে আছে। অথবা আরেকটা ভাবেও তুলনা করেছে, নীল মদের গেলাসে যদি একটা সাদা মুক্ত
কোনো মিশরী মানুষী মানে মিশরী নারী রেখেছিলেন এবং সেখানে যে একটা সুন্দর আকার সৃষ্টি হয়, অবয়ব সৃষ্টি হয়, সেটাকে বলা হয়েছে ওই শুকতরার সঙ্গে তুলনীয়। আবার আমি বলি, নীল আকাশে শুকতরা রয়েছে, সেই শুকতরা দেখে কবির মনে হয়েছে বাসর ঘরে কোনো কালো গ্রামের কালো মেয়েদের মধ্যে একটি ফর্সা মেয়ে বসে আছে, অথবা 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 একটা নীল মদের গেলাসে একজন মিশরী নারী, কবির অনেক দিনের চেনা, সে তার হৃদয় থেকে একটি মুক্ত ওই নীল মদের গেলাসে ডুবিয়ে দিয়েছে। তাহলে সমস্ত পানীয়টা নীল, মাঝখানে যদি একটা সাদা মুক্ত থাকে, তাকে দেখতে যেমন লাগে, নীল আকাশে ওই সাদা জলজল করছে শুক্র গ্রহটাকে দেখতে সেরকম লাগছে। এবার কবি বলছেন যে ওই সব বনের আদিবাসীরা, বনের বাসিন্দারা, দেশওয়ালিরা, তারা শরীরকে উষ্ণ রাখার জন্য, বুঝতেই পারছি স্পষ্ট নীল আকাশে তারা দেখা যাচ্ছে, শীতকাল না হলে মানে শীতের দিক না হলে এটা হয় না। শীত আবার দেখা যাচ্ছে কি যে ওই অঞ্চলের দেশওয়ালিরা মানে আদি মানুষরা, ওই অঞ্চলের আদিবাসীরা, তারা নিজেদের শরীরকে উষ্ণ রাখার জন্য, উষ্ণর প্রতিশব্দ রয়েছে বইতে সঞ্চয়িতা কি জিজ্ঞেস করবি বল? ম্যাম মিশরী মানে হচ্ছে কবির চেনা। আমি বলছি আবার, আমি ওটার জায়গায় বলছি। থ্যাংক ইউ ওটা জিজ্ঞেস করার জন্য। আচ্ছা, এবার কোন মিশরী নারী হচ্ছে, আমি এটা বলে দিই, সঞ্চয়িতা যখন দেওয়ালো খেয়াল মানে বললো, এটা চিত্রকল্প। নীল আকাশে একটা তারা দেখা যাচ্ছে, সেই তারাটা দেখে কবির মনে হচ্ছে যে কোনো কালো মেয়েদের মধ্যে ফর্সা মেয়ে বসে আছে, অথবা কবির মনে হচ্ছে কবির মদের গেলাসে, নীল মদের গেলাসে কোনো মিশরী নারী তার বুকের হৃদয়ের মুক্ত ওখানে দান করেছে। মিশরী নারী বলতে কবি বোঝাচ্ছেন যে প্রাচীন কোনো নারী যার সঙ্গে কবির বহুদিনের যোগ। এই প্রাচীনত্ব বোঝাতে বাংলার সৌন্দর্য আবহমান কাল ব্যাপী সুন্দর, তা বোঝাতে কবি এই মিশরী নারীর প্রসঙ্গ এনেছেন। বোঝা গেছে সঞ্চয়িতা? হ্যাঁ ম্যাম। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার কবি বলছেন ওই দেশওয়ালিরা শরীরকে রাখার জন্য মানে উষ্ণ রাখার জন্য এরা আগুন জ্বালিয়েছে। তুই বলবি এটাও তো পরিবেশের শিকার হচ্ছে, পরিবেশ আগুন জ্বালানো মানে দূষণ হচ্ছে। হ্যাঁ ঠিকই, কিন্তু তারা তো দরিদ্র, তাদের আর কোনো উপায় নেই। তারা যা শালপাতা পেয়েছে সেগুলোকে দিয়ে তারা আগুন জ্বালিয়েছে, শালপাতা টালপাতা দিয়ে বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়েছে। মানে একটা মাঠ, পুরো মাঠটায় তোর ছোট 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 লাল লাল আগুন। জয়দীপ চোখে হাত দিস না, ছোট 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 লাল লাল আগুন। সেই লাল লাল আগুনগুলো সারা মাঠে একটু 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 করে রয়েছে। তার 4-5 জন ঘিরে একটা আগুনের সামনে, আবার 4-5 জন ঘিরে একটা আগুনের সামনে, আর আগুনগুলোর গনগন করে লাল লাল জ্বলছে। তাহলে সবুজ মাঠে লাল লাল ছোট 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 আগুন দেখা যাচ্ছে, যাকে কবি মোরগ ফুলের সঙ্গে তুলনা করেছে। ফ্লাওয়ার বুকেতে, তোরা বিয়ে বাড়িতে যে ফ্লাওয়ার বুকে নিয়ে যাস, সেই বুকেতে দেখবি মোরগ ঝুটির মতন কিছু ফুল থাকে, মেরুন মেরুন, লালচে লালচে, মেরুন মেরুন, কিছুটা পিঙ্কিশ, এইগুলোকেই বলা হয় মোরগ ফুল। আমি ছবি পাঠাবো।
মোরগ ফুলের মতন ওই আগুনগুলো লাগছে। এই দেশওয়ালিরা সারা রাত ওই আগুনগুলোকে জ্বেলে জীবন মানে শীতের কঠোর শীত থেকে রক্ষা পেয়েছে। তাদের সেরকম ভাবে ঘর বাড়িও নেই, আর তারা ওই আগুন না জ্বালিয়ে ঘরের মধ্যে আগুন জ্বালাবে না, কারণ পুড়ে যেতে পারে, এবং তাদের বাঁশের বাড়ি, দরমার বাড়ি, সেজন্য মাঠে তারা বসে আছে এবং আগুন জ্বালিয়েছে। এবং ওই দরমার বাড়িতে ভেতরে থাকলে এমন কিছু ঠান্ডাও আটকায় না, বরঞ্চ আগুনের সামনে থাকলে একটু গরম লাগে। তাই তাদের আগুন জ্বালানোটার একটা কারণ আছে, একটা দরিদ্রতা বা দারিদ্র তাদের কারণ। এবার ভালোভাবে ওই আগুনগুলো ধীরে সকাল হওয়ার সঙ্গে সঙ্গে আর কিন্তু ভালোভাবে জ্বলছে না। মোরগ ফুলের মতন ওই আগুনগুলো কিরকম হয়ে গেছে, মহিলার কুমকুমের টিপের মতন ম্লান হয়ে গিয়েছে। ধর পুরো মাঠটা হচ্ছে কপাল, আর চারিদিকে লাল লাল আগুন জ্বলছে। কখনো তা মোরগ ফুলের মতন, বা কখনো বা মহিলাদের কপালের টিপের মতন, এরকম গোল করে আগুনগুলো জ্বলে, তাহলে আর লাল লাল আগুনগুলোকে টিপের মতন করছে। সকাল হবার সঙ্গে সঙ্গে কি হয়ে যাচ্ছে, আস্তে আস্তে রোদ উঠছে, আগুনগুলো আর সৌন্দর্য দেখতে পাচ্ছে না আগুনের, সেই জন্য আগুনগুলো ম্লান হয়ে গেছে। অর্থাৎ কপালের টিপের মতন আর আগুনগুলো নেই, কুমকুমের মতন আর আগুনগুলো নেই, আগুনগুলো ম্লান হয়ে গেছে। কিরকম ম্লান হয়ে গেছে, একটি শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো ম্লান হয়ে গেছে। একটি শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছা। শালিক সবসময় কি থাকে, জোড়ায় থাকে। যখনই একটি শালিক ঘুরে বেড়াচ্ছে মানে আরেকটি শালিক হয়তো কোথাও চলে গেছে বা মারা গেছে বা কিছু হয়েছে। তাই একটি শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতন ওই আগুনগুলো জ্বলতে থাকে। কথাটা বুঝলি কিনা দেখ, আগুনগুলো রোদ ওঠার সঙ্গে সঙ্গে ম্লান হয়ে যায়, হালকা হয়ে যায়। এই হালকা ব্যাপারটা কবি বোঝাচ্ছেন যে আগুনগুলো হালকা হয়ে গিয়েছে মানে হচ্ছে আগুনের রং কমে গিয়েছে, মানে একটি একা শালিকের হৃদয়ে যেরকম অনেক ইচ্ছা পূরণ না হলে তার হৃদয়টা যেমন ম্লান হয়ে যায়, রঙিন থাকে না, তেমনি দিন বাড়ার সঙ্গে সঙ্গে আগুনের রং হালকা হয়ে গিয়েছে। মহিলার কপালের টিপের মতন আর নেই। চারিদিকের আকাশে রোদ ঝলমল করে উঠেছে এবং বনে গাছে ময়ূরের মতন, ময়ূরের নীল সবুজ আভা, ময়ূরের পেখমে যেরকম দেখা যায় চারিদিকেও সেরকম নীল সবুজ আভা ছড়িয়ে পড়েছে। এটুকু বুঝলি কিনা দেখ, দুটো প্যারাগ্রাফ বোঝালাম। একটা প্যারাগ্রাফে বললাম রাতের নীল আকাশে একটা তারা দেখা গেছে, সেই তারাকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন, বাসর ঘরের একটি ফর্সা মেয়ে আর নীল সুরা মদের গেলাসে একটা মুক্তোর মতন। দেশওয়ালিরা আগুন জ্বালিয়েছে মাঠে, ছোট ছোট পাতা টাতা দিয়ে আগুন জ্বালিয়েছে, তাহলে পরিবেশ দূষিত হলেও এটা তারা দারিদ্র্যের তাগিদে করছে, এটা তাদের করতেই হবে বেঁচে থাকার জন্য, তাই করছে। পুরো মাঠটাকে যদি কপাল ধর, তাহলে ছোট ছোট জায়গায় বিভিন্ন লাল 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 ফুল ফুটে আছে, যেন মনে হচ্ছে মোরগ ফুল, অথবা মনে হচ্ছে যেন মহিলার কপালের টিপ বিশেষ। কিন্তু সকাল হওয়ার সঙ্গে সঙ্গে এই আগুনের উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে এবং এই আগুন হালকা হয়ে যাবে। হালকাটা কিরকম হালকা, একটি শালিকের হৃদয়ে যেরকম ইচ্ছাগুলো হালকা হয়ে যায়, সে একাকী কোনো ইচ্ছা পূরণ করতে পারে না, তার হৃদয় যেরকম অনুজ্জ্বল হয়ে যায় সেই রকম আগুনের রঙও অনুজ্জ্বল হয়ে যাবে। আর চারিদিকে আলো ঝলমল করবে এবং চারিদিকে ময়ূরের পাখায় যেরকম নীল সবুজের খেলা দেখা যায়, প্রকৃতিতেও সেরকম নীল সবুজের খেলা দেখা যায়। বোঝা গেছে? আমি এবার একটু আনমিউট করে দিই, কারোর প্রশ্ন থাকলে বলো, আমি এবার শেষ করে দেবো।
আজকে এই অবধি থাকবো। বলো, কারুর কোনো প্রশ্ন? আমি কিন্তু শিকার দুটো প্যারাগ্রাফ বললাম। এই যে প্রকৃতিটাকে বর্ণনা করা হলো, এই প্রকৃতিটাকে বর্ণনা করা হলো, এটা এখনো শিকারগ্রস্ত হয়নি। প্রকৃতিটা যে কত সুন্দর, রাত্রিতেও যে কত সুন্দর, চারিদিকে অন্ধকার রাত, আর মাঠে আমি ঢুকতে দেবো না এইরকম নামে ঢুকলে, এইরকম উল্টো পাল্টা নামে ঢুকলে আমি ঢুকতেই দেবো না। দাদা জীবনানন্দ দাস বলে ঢুকছে। হ্যাঁ, আচ্ছা, এইরকম মানে আবার খেপেছে, এইরকম তোর ছোট 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 আগুন জ্বলছে, কালো অন্ধকার, চারিদিকে বন, আর সবুজ মাঠে ছোট 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 আগুন জ্বলছে, দেখতে মোরগ ফুলের মতন কত সুন্দর। অথবা সকাল হলেও কত সুন্দর প্রকৃতি কবি দেখতে পেয়েছেন। এই দুটো প্যারাগ্রাফে কবির প্রকৃতি যে কত সুন্দর তার বিবরণ দিয়েছে, প্রকৃতি যে কত সুন্দর তার বিবরণ দিয়েছে। তোমরা যদি বলো দেশওয়ালিরা আগুন জ্বালালেও তো প্রকৃতি শিকার হচ্ছে, হ্যাঁ হচ্ছে, কিন্তু ওখানে দারিদ্র্যের জন্য জ্বালাতে হচ্ছে। দারিদ্র্যের খাতিরে ওটাকে আমরা শিকার বলবো না, মানুষের প্রয়োজনের খাতিরে করছে, তারা খুবই কষ্টে থাকে বলে করছে, তাদের যথা সামান্য সবকিছু থাকলে হয়তো তারা করতো না। আচ্ছা, শ্রীতমা কি জিজ্ঞেস করবে? আন্টি, হ্যাঁ বলছি যে এখানে এক্সাক্ট কোন টাইমটাকে বোঝাচ্ছে, মানে মানে রাত্রিবেলা না ভোর রাত্রি বা ভোরবেলা? থেকে আস্তে আস্তে ভোর রাত্রি থেকে সকাল হচ্ছে, মানে ওই টেক্সটটা মানে গল্পটা মানে কবিতাটা স্টার্ট হচ্ছে ভোর দিয়ে, তো মানে সেটাই বলছি। হ্যাঁ, ভোর রাত্রি থেকে ধীরে ধীরে মানে ইয়ে হচ্ছে, আস্তে আস্তে পুরো সকাল হয়ে গেল, মানে একেবারে ঝলমলে সকাল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সঞ্চয়িতা কি প্রশ্ন করবে বলো? ম্যাম মোরগ ফুলের জায়গাটা আরেকবার বলবেন? হ্যাঁ, মোরগ ফুলের জায়গাটা? মোরগ ফুল মানে হচ্ছে পুরো অন্ধকার মাঠ, সেই মাঠের ওপর চারিদিকে একটু 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 করে আগুন জ্বলছে, টালপাতা দিয়ে আগুন জ্বলছে, সেই আগুনটা মানে আগুনটা ফুলের মানে আগুনগুলো জ্বলছে চারিদিকে, একটাই নয়, স্যার বেনি ব্যানার্জি মাঠে চারিদিকে একটু 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 করে আগুন জ্বলছে। তাহলে কি দেখতে মনে হবে? মোরগ ফুল ফুটে আছে একটু একটু করে। আচ্ছা আচ্ছা ম্যাম, ঠিক আছে, আমি এই মোরগ ফুলের ছবি পাঠিয়ে দেবো, এই মোরগ ফুলের ছবি আমি পাঠিয়ে দেবো, কেমন দেখতে হয় তোরাও দেখে নিতে পারবি। আচ্ছা, এই নাম আমি ইয়ে করব না, এই নামের হাত তুলছে জীবনানন্দ দাস, যে হাত তুলছে নামে আমি তার কাছে যাব না। আচ্ছা, শোভন কিছু প্রশ্ন আছে? না ম্যাম। আচ্ছা, আর কারোর কিছু প্রশ্ন নেই আশা করি? আচ্ছা, আমি তাহলে আজকের মতন কিন্তু এখানে শেষ করছি। আমি আবার পরের উইকে পড়াবো, টেক্সট ধরে পড়াবো, ভারতবর্ষও টেক্সট পড়াবো আর শিকারেরও টেক্সট ধরে আগে আলোচনাটা পুরোটা করে নেব, তারপরে টেক্সটটা ধরবো। আচ্ছা, সুপ্রদীপ জিজ্ঞেস করছে, সরি সুপ্রদীপ, আমি দেখিনি। আমি জীবনানন্দের কাছে যাব না, আমার এত জ্ঞান নেই যে আমি জীবনানন্দের কাছে যেতে পারবো, আমার এখনো দেরি আছে জীবনানন্দের কাছে যাওয়ার। সুপ্রদীপ বল। হ্যালো আন্টি। হ্যাঁ হ্যাঁ আন্টি, বলছি যে হাজার হাজার বছর আগে এক রাতে তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখানে এখনো, মানে হাজার হাজার বছর আগে এখনো তো জ্বলছে। লাইন ধরে পড়াবো সুপ্রদীপ, আমি লাইন ধরে পড়াবো। এটার মানে হচ্ছে যে আবহমান কাল ব্যাপী আমাদের এই দ্বারা আবহমান কাল ব্যাপী, সুপ্রদীপ, আবহমান কাল ব্যাপী আমাদের এই বাংলার সৌন্দর্য বর্তমান রয়েছে। বোঝা গেছে সুপ্রদীপ? ঠিক আছে, হ্যাঁ আন্টি, বুঝতে পেরেছি। হ্যাঁ আন্টি। আচ্ছা আচ্ছা, জীবনানন্দ কে ছিল আমি জানি না, সরি আমি যেতে পারলাম না তোমার কাছে।
আমার এত জ্ঞান বাড়েনি। তাহলে আমি কিন্তু পড়া ধরছি না, আমি পরীক্ষাটা কবে নেব তোদের আমি হোয়াটসঅ্যাপে আলোচনা করে বলবো। পরীক্ষাটা অবশ্যই কিন্তু অন্য দিন হবে, আমি নোটস হোয়াটসঅ্যাপে কোয়েশ্চেন পাঠাবো, তোরা সেই কোয়েশ্চেন দেখে পরীক্ষা দিবি এবং নোটস আনবার সময় পরীক্ষার খাতাটা জমা দিয়ে যাবে, ঠিক আছে? আর লকডাউনের বাজারে আমি বিশ্বাস রাখবো যে তোমরা সততার সঙ্গেই পরীক্ষা দেবে, এইটুকু বিশ্বাস আমি করব। দেখো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সামনে, কেউ তোমাদের বলবে না যে, মনে রাখবে না যে করোনা হয়েছিল, রেজাল্টটাকেই মনে রাখবে, তাই না? আর এই উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা খুব ভাইটাল, এটাকে নির্ভর করে তোমার সারা ভবিষ্যৎ নির্ণয় হবে। তাই প্লিজ একটু পড়াশোনা করো, হ্যাঁ? ঠিক আছে, বাই বাই, আজকের মতন এন্ড করছি।